ঘটনাটি ঘটে একজন লঞ্চ ড্রাইভারের সাথে, তবে বর্তমানে তিনি ট্যাক্সি চালান। এই ঘটনার পর থেকে তিনি লঞ্চ চালানো বন্ধ করে দেন। 90 দশকের ঘটনা। ঢাকা টু বরিশাল রুটে লঞ্চ চালাতেন তিনি। তো একদিন তিনি লঞ্চ নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসলেন, কারণ তিনি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাবেন। লঞ্চটি ঘাটে রেখে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে ওনার কেবিনে শুয়ে রইলেন। কিছুক্ষণ পরে একজন লোক এসে তাকে ডাকলেন এবং লোকটি তাকে বললেন একটা লাশ লঞ্চ দিয়ে নিয়ে যেতে হবে। ড্রাইভার সাহেব তখন বললেন, দেখেন, লঞ্চ দিয়ে আমরা তো যাত্রী আসা নেওয়া করি, আপনি যদি লঞ্চে লাশ নিয়ে যেতে চান তাহলে তো কোনো যাত্রী লঞ্চে উঠবে না। লোকটি তখন বলল, আমি রিজার্ভ লঞ্চ নিব, আপনার সব টাকা আমি দিব। ড্রাইভার তখন বলল, ওকে ঠিক আছে, আমার টাকা পাইলেই হলো। লোকটিকে ড্রাইভার বললেন, লাশ কখন নিয়ে আসবেন? লোকটি বলল, সন্ধ্যা 6টার দিকে। লোকটি নৌকায় করে লাশটি এনে লঞ্চে ওঠালেন। যখন লাশটিকে লঞ্চে ওঠানো হলো, ড্রাইভার তখন খেয়াল করলেন লঞ্চটি একটু কেঁপে উঠল এবং লঞ্চটি যখন যাত্রা শুরু করলো, লঞ্চটি স্বাভাবিকের থেকে একটু আস্তে আস্তে চলছে। ড্রাইভার বিষয়গুলো স্বাভাবিকভাবেই নিলেন। আসল ঘটনা শুরু হলো রাত 11টার পর থেকে। যথারীতি লঞ্চ চলছে। বলে রাখা ভালো, ড্রাইভারের স্মোক করার অভ্যাস ছিল, তাই তিনি সিগারেট খাচ্ছিলেন আর ড্রাইভ করছিলেন। তখন তিনি একটা বিষয় খেয়াল করলেন, তার আশপাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। তার ড্রাইভিং রুমে একটা জানালা ছিল, তিনি জানালা খুললেন এবং বাইরে তাকালেন। তিনি দেখলেন বাইরেও সম্পূর্ণ অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। কিন্তু এত অন্ধকার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ রাতটা ছিল চাঁদনি রাত। তিনি আরও একটা বিষয় খেয়াল করলেন, তার আশেপাশে কোনো নৌকা ট্রলার কিচ্ছু নেই। মনে মনে ভাবলেন, অন্যদিন তো অনেক নৌকা, অনেক আলো থাকে, আজ কেন এমন হচ্ছে? তখন তিনি লঞ্চের সার্চ লাইটটা অন করলেন, যেটি বেশি অন্ধকারের সময় অন করা হয়। কিন্তু তিনি এতেও অবাক হলেন, কারণ সার্চ লাইটটা দিয়েও কিছু দেখা যাচ্ছিল না, এত অন্ধকার ছিল। হঠাৎ তিনি শুনতে পান বাইরে অনেক কোলাহল, তাই তিনি রুমের দরজা খুলে বাইরে তাকালেন, আর যা দেখতে পেলেন তা দেখে পুরো ফ্রিজ হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন 20-25 জন লোক তার সামনে, অর্থাৎ লঞ্চের ওপর হাঁটছে, দৌড়াচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে লোকগুলো যেন পাগল। লোকগুলোর কোনো বর্ণনাই তিনি দিতে পারেন নাই। তাদের মুখ ছিল খুবই বিভৎস, বিদঘুটে, পরনে ছিল সাদা কাপড়। লোকগুলোর অবস্থা এমন ছিল যে কোনো ত্রাণ বিতরণের সময় মানুষ যেমন হইচই করে কে কার আগে নেবে, ঠিক সেরকম। তিনি তাড়াতাড়ি রুম থেকে বের হলেন এবং দেখতে পেলেন লঞ্চটি সম্পূর্ণ অন্ধকার, কোথাও কোনো আলো নেই। তাই তিনি ইঞ্জিন রুমে যান বেল বাজানোর জন্য, কিন্তু তিনি সেখানে গিয়ে দেখেন বেলের তারটা কাটা। এখানে আরও বড় ধাক্কা খান তিনি। ইঞ্জিন রুম থেকে যখন তিনি বের হয়ে আসবেন, তখন তিনি খেয়াল করেন একটা সাদা কাপড়ে মোড়ানো কি যেন তার দিকে তাকিয়ে আছে। তিনি ভালো করে খেয়াল করে দেখেন এটা হলো সেই লাশটি যেটিকে লঞ্চে ওঠানো হয়েছিল। তা দেখে তিনি আর দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে লঞ্চের স্টাফদের কেবিনের দিকে ছুটে যান এবং স্টাফদের ডাকতে থাকেন। স্টাফরা বের হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন লাশ কই, কিন্তু স্টাফরা বলে লাশ তো কফিনের ভেতরের জায়গাতেই আছে। সবাইকে নিয়ে তিনি লাশের কাছে যান, গিয়ে দেখেন সবই ঠিক আছে, আলো জ্বলছে, কোথাও কোনো কোলাহল নেই। তবে তিনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো রাত প্রায় 3টা বাজে আর লঞ্চটিও অলরেডি পদ্মা প্রায় পার হয়ে গেছে। এখানে 11টা থেকে 3টা, মাঝে 4 ঘন্টা সময়, আর লঞ্চটি ছিল মেঘনায়। কিভাবে পদ্মা পার হয়ে গেল তিনি কিছুই মিলাতে পারছিলেন না। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলো না। লঞ্চ যথারীতি এগিয়ে যাচ্ছে। হঠাৎ ভোলার কাছাকাছি এসে লঞ্চটি থেমে গেল। তিনি খেয়াল করে দেখেন লঞ্চটি একটি চরের মধ্যে আটকিয়ে গেছে, কিন্তু এটা মোটেও সম্ভব ছিল না, কারণ তখন ছিল ভরা বর্ষা আর নদীতে পানি থই থই করছিল। তিনি এবার আরো বেশি অবাক হন। ঠিক তখনই তিনি শুনতে পান তার একজন ক্রু তাকে ডাকছে। তিনি বের হন এবং দেখেন লাশটি যে লোকটি নিয়ে এসেছিল সেই লোকটি কান্না করছে। তিনি তার কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, কাঁদেন কেন? লোকটি বলে, লাশ নাই। তিনি অবাক হয়ে যান। তিনিও গিয়ে দেখেন সত্যিই লাশ নাই, কফিনটা খোলা অবস্থায় পড়ে আছে। তখন তিনি বলেন, কি আজব, লাশ কই গেল? মাঝ নদীর মধ্যে তো কেউ লঞ্চ চুরি করতে আসবে না, আর এটা সম্ভবও না। কিন্তু লাশ নেই তো নেই, সম্পূর্ণ গায়েব। তখন লোকটিকে জিজ্ঞেস করেন কি হয়েছিল।
লোকটি বলে, লঞ্চটি যখন থেমে গিয়েছিল আমি তখন দেখতে যাই সমস্যাটা কি হয়েছে। আমি লঞ্চের পাশ থেকে যখন দেখতে গেলাম ঘটনা কি হচ্ছিল, তখন দেখি লঞ্চটি চলতে শুরু করলো, আর হঠাৎ একটা বিকট শব্দে লাশের কফিনটা খুলে গেল। আমি তৎক্ষণাৎ কফিনটার কাছে ছুটে গেলাম, গিয়ে দেখি কফিনে লাশ নেই। এই ঘটনা শোনার পর তারা সবাই খুব অবাক হয়ে যায়, তবে লাশটিকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে লঞ্চ ড্রাইভারটি আর কোনো দিন লঞ্চ চালাননি। তিনি চাকরি ছেড়ে দেন এবং বলেন, দরকার হয় ভিক্ষা করে খাবো, কিন্তু কখনো আর লঞ্চ চালাবো না। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার সেকেন্ড ঘটনাটা হচ্ছে নোয়াখালীর একটা ঘটনা। আসলে খুব বেশি বড় ঘটনা এটা না, কিন্তু একটু মজার ঘটনা আর কি। মজার বলতে হচ্ছে যে নিজের সাথে এক্সপিরিয়েন্স করা, একটা না দুইটা না, অনেকগুলা মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি। তো যে ছেলেটার কথা বলবো তার নাম নেসার আহমেদ আর কি। উনি কোরআনে হাফেজ প্লাস আলিম পাস করেছে আর কি 1993 সালে। আচ্ছা। তো আলিম পাস করার পর তো এলাকায় যায়, এলাকায় কয়েকদিনের জন্য বেড়াতে যায় আর কি। তো বেড়াতে যাওয়ার পরে সেখানে এলাকার লোকজন তাকে সবাই খুব ভালো জানে, আর তিনি এক বাবার এক ছেলে। তো ইচ্ছা করেই বাবা ছেলে মেয়েকে আর কি মাদ্রাসায় পড়ায় আর কি। তো তার এক্সপেকটেশন তখন আবার চলে আসছে, আপনার রমজানের সময় চলে আসছে। তো তখন রমজান হতো শীতকালে 93 সালে, তো জানুয়ারি মাসের দিকের ঘটনা আর কি। আচ্ছা। তো রমজানের আগে দিয়ে তার টার্গেট ছিল যে তিনি তাদের এলাকার যে নিজের মসজিদ আছে সেখানে তারাবি নামাজ পড়াবে আর কি। কারণ ওই মুহূর্তগুলোতে ওই মসজিদগুলা এরকম ইয়াং ছেলে টেলে খোঁজে যারা তারাবি নামাজ পড়াবে কোরআন শরীফ পড়ে। তো ওনার ওই পরীক্ষা মানে রমজানের জন্য বেশ প্র্যাকটিসও করেছিল সে। তো রমজানের ঠিক 2 দিন আগে মসজিদে নামাজ পড়তে যায়। তো ঈশার নামাজ শেষ করার পরে বেরোতে বেরোতে সবাই উনি জানতে পারলো যে ওই মসজিদ কমিটির লোকজন তাকে আর সিলেক্ট করেনি, 2জন লোক আগেই রেখে দিয়েছে। আচ্ছা। তার খুব ইচ্ছা ছিল যে তারা নিজের এলাকায়, এটা একটা প্রাইডের বিষয় তার জন্য, যে আমি নিজের এলাকায় নিজের মসজিদে তারা নামাজ পড়াবো, লোকজন বলবে কথা যে ও পড়াচ্ছে, আর ওর তিলাওয়াত খুব সুন্দর। আচ্ছা। তো হঠাৎ করে সেদিন এক বড় ভাই, তো সেই বড় ভাই আসলে রাসেল ভাই ওই বড় ভাইকে সে আগে একবার দেখেছিল এলাকায়। তো মসজিদ থেকে বের হওয়ার সময় বলল যে তোর তিলাওয়াত তো মাশাআল্লাহ খুব সুন্দর। ওই ভাইও এরকম দাঁড়িয়ে আছে আর কি, ইয়াং, বলো যে তোর তিলাওয়াত তো মাশাআল্লাহ খুব সুন্দর, যেহেতু এখানে হইল না তুই এক কাজ কর, যেদিন চাঁদ উঠবে মানে যেদিন রোজা কনফার্ম হবে তারাবির নামাজ হবে তার আগের দিনই চেষ্টা করিস যে কালকেই চলে যাওয়ার জন্য ইয়াতে একটা মসজিদ আছে ওর বাসার থেকে 2 কিলোমিটার দূরে, এই মসজিদে যাওয়ার জন্য, এবং একটু আর্লি যাইস, সন্ধ্যার আগেই যাইস। তো তার কাজকর্ম, বাড়ির কিছু কাজকর্ম শেষ করে, তো হাউস হোল্ড কিছু কাজ থাকি, তো শেষ করে সে সন্ধ্যার মাগরিবের নামাজের আগেই পৌঁছে যায় ওই মসজিদে। তো মসজিদে যাওয়ার পথে একটা ছোট ঝোপ পড়ে, ঝোপটা ক্রস করার পরে এই ঝোপটার আগে রাস্তার পর আর কিছু ঢুকতে পারে না মসজিদ পর্যন্ত। ওই ঝোপঝাড়টা শেষ করে একটা বাড়ি আছে, ছোট্ট বাড়ি ক্রস করার পর মসজিদ। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে মসজিদটার চারিপাশে রাসেল ভাই কবর আর কবর, মসজিদটা ঠিক মাঝখানে আর চারিপাশে কবর। খুব ছোট জায়গা না, আবার খুব বড় জায়গা না। মসজিদটা যে জায়গায়, মসজিদটা মাঝখানে, এবং মসজিদটা যে খুব আহামরি বড় তাও না। মসজিদটার ঠিক পিছনে হচ্ছে একটা টিনের শেডের ঘর। তো এই এলাকায় যেহেতু দেখা করতে আসছে, এবং মসজিদে যাওয়ার আগেই কবরস্থানের যে কবরের উপরে ট্যাগ গুলা যখন চোখে পড়ে, ট্যাগ গুলা কোনোটাই বাংলায় লেখা না, সব আরবিতে, সব অ্যালফাবেট আরবিতে লেখা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, এর নামগুলা খুব অদ্ভুত। নামগুলা সাধারণ মুসলিমদের মতো নাম না। উনি প্রথমে বোঝে না, উনি যায় যে ইমামের সাথে দেখা করে চলে যাব, মসজিদটা খুব সুন্দর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তখন ওই মুহূর্তে মাগরিবের আজান দেয়, এবং বলে যে আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে হচ্ছে সেই জিনিসটা যে আজানটা এত সুমধুর, মনে হচ্ছে মদিনার কোন মসজিদের আজান। আচ্ছা। তো সে রাজি হয়ে যায়। তো হঠাৎ করে ঢোকার সময় এক লোকের সাথে তার দেখা, লম্বা ছোট এক লোক, সাধারণ মানুষ, বলে যে ভাই এখানে ইমাম সাহেব কি আছেন আশেপাশে? বলে কি এখন তো মসজিদে আজান হয়ে গেছে, আপনি আমার সাথে আসেন, আমি আপনার সাথে কথা বলি, আমি মসজিদের ইমাম। একটা লোকের সাথে দেখা, যে লোকটা, ওই লোকটা তাকে পাশে টিন শেডের রুমে নিয়ে যায়, বলে যে আপনার বাড়ির থেকে প্রতিদিন আপনি মাগরিবের পরে রওনা দিয়ে বা আগে চলে আসলে আপনার যেহেতু কাজ আছে, আপনি এক কাজ করেন না, রমজানের ওয়াক্তটা এখানে থাকেন,
আপনি 27 রমজানের দিন বা পরের দিন 28 রমজানে চলে গেলেন বাড়িতে, বেশি দূরেও তো না, এখানে থাকলেন, সমস্যা কি, আপনারা তো মাদ্রাসায় থেকে অভ্যস্ত। বলে ঠিক আছে, আপনার বুদ্ধিটা খারাপ দেন নাই, আমি এখানে থাকবো। তো জিজ্ঞেস করা হয়নি যে এখানে আরবিক অক্ষরগুলাতে মৃত্যু সনগুলা কেন 300 থেকে 400 বছর আগে, কবরগুলা ছোট ছোট কবরগুলো মানে 200 বছর আগের, এরকম আর কি। তো এরকম এলাকায় আগে জিকির হয় না এই এলাকাটার কথা, কিন্তু ওই ভাই তাকে এই এলাকাটার কথা বলছে, যেভাবে বলছে ঠিক সেভাবেই গেছে। খুব জাহামরি লোকজন কথা বলতো, বা যদি কোনো কিছু অ্যাবনর্মাল ঘটতো মানুষজনের কানে কানে তো সে পৌঁছে যেত, রাইট। কিন্তু তার এরকম কখনো কোনো নেগেটিভ কথা, এখানে আসছে ঠিক আছে, তো বাড়িতে যায়, বাড়িতে বাবা মাকে বলে এখানে একটা মসজিদ আছে, ওখানে চলে যাব। তো বাবা বলে কোন মসজিদটা, বলে যে মসজিদটা এই জায়গায়। তো মসজিদের নামটা সে প্রপারলি খেয়াল করতে পারে নাই দেখে আর বাবাকে যে বলতে পারে নাই। মসজিদটা হাইয়েস্ট 800 to 900 স্কোয়ার ফিট হবে, এতটুকু একতলা মসজিদ আর কি। সে বাড়িতে যায়, পরের দিন চাঁদ দেখা যায়, তো সেদিন প্রথম তারাবির জন্য সে মাগরিবের নামাজের পর ওই মসজিদ পর্যন্ত চলে যায়। তো তার সাথে কিছু জিনিসপত্র ছিল, ব্যাগট্যাগ ছিল, কিছু খাওয়া দাওয়া ছিল, জগ, কলসির মতো নাকি জগ আর কি, পানি খাওয়ার জগ টগ, কিছু বাসন কাসন ছিল। তো রিক্সা থেকে নামার পরে ওই যে ঝোপটা ক্রস করার জন্য আসলে তার একটা হেল্প দরকার ছিল আর কি। তো পিছনে তাকাতে দেখে রিক্সাটাও চলে গেছে ওখান থেকে। তো সে কোনো মতে টেনে হেঁচড়ে কোনো মতে নিচ্ছে, আর ব্যাগটা অনেক ওজন ছিল, কোনো মতে নিচ্ছে। নেওয়ার সময় একটা লোকের সাথে দেখা। লোকটার বয়স হবে কমপক্ষে 75 থেকে 80। লোকটা বলে আমি কি আপনাকে হেল্প করতে পারবো? বলে আচ্ছা ঠিক আছে, আমার হাতে তো অনেক কিছু, আপনি এই হালকা জিনিসটা ধরেন, একটু ধরলেই হবে। তো জগের যে জিনিসটা, তাকে ওই ব্যাগটা দিল। তো সে হেঁটে হেঁটে ওই মসজিদের কাছে যেতেই বলে যে আপনি মসজিদ পর্যন্ত যান, আমি আসছি, বেশি দূর না, তো আপনি এখন তো যেতে পারবেন। তো তার হাতে দিয়ে একটা আঙ্গুলের মধ্যে ওই ছালার বস্তাটা আটকে দিয়ে সে একটু আগাতে গিয়ে বলে যে দেখি ওনাকে ধন্যবাদ দিব। মাথা ঘুরতে দেখে যে একটা কবরের মধ্যে একটু আলোকিত কবর, এবং ওই লোকটা কবরটার ভিতরে ঢুকে গেল নিজের চোখের সামনে দেখলেন? তার চোখের সামনে। আচ্ছা। তখন মাত্র ওই মাগরিবের আজান পড়ে গেল, এশার আজান পড়ে গেল ওই মুহূর্তে। এই লোকটা মানে অন্ধকারের মধ্যে একটু আলোকিত হয়ে গেল জায়গাটা, এবং মানুষটা কবরের ভিতরে ঢুকে গেল। তার খুব অবাক লাগলো, আরে এটা আমি কোন জায়গায় আসলাম। তো কোনো মতে টেনে আল্লাহর নাম নিতে নিতে ওই টিন শেডের ঘরে কোনো মতে একটা কোনায় তার জিনিসগুলো রেখে দৌড়ে গেল মসজিদে। তো অজু করবে, যে পুকুর ঘাটে, মসজিদের পিছনে কবরস্থানটার সাথে একটা ছোট্ট পুকুর, অজু করার জন্য পুকুরে গেছে। যে আমি পা দিচ্ছি, মনে হচ্ছে যে এমন পরিষ্কার পানি, এই পানিগুলো মানে খাওয়ার পানি, এটা দিয়ে অজু করছি। পুকুরের পানি কিন্তু চাইলে রাসূল আপনি বুঝবেন কিরকম, এত পরিষ্কার টলটনে পানি, যে মুখ কুলি করছে, যে মুখের মধ্যে মিষ্টি পানি এরকম। সে আবার ওই উজুখানাতে ব্যাক করে মসজিদে ঢোকে। তো ঢোকার সময় 4 ওয়াক্ত এশার সুন্নাত নামাজ পড়ে, এবং 2 রাকাত শুকরা নামাজ পড়তে পড়তেই দেখলে যে প্রথম কাতার আস্তে আস্তে সব কাতার ভরে গেল মসজিদের মধ্যে, মানুষজন চলে এসছে। তো হুজুর প্রথমে এশার নামাজ পড়ানোর পর তাকে বলল যে তারাবি স্টার্ট করো। সে তারাবির নামাজ পড়ালো, 20 রাকাত তারাবি নামাজ শেষ করে ভিতর নামাজ হলো। ভিতর নামাজ হওয়ার পর সবাই বের হয়ে যাচ্ছে। সেও ওই দিন তাড়াতাড়ি প্রথম দিন, তো বের হয়ে তার মাল সামানাগুলো ঠিক করে রাখবে, সামানাগুলো ওই রুমে গিয়ে গোছাবে। তো সবার সাথে সেও বেরোচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা সবাই বের হয়ে গেল এবং কেউ কোথাও গেল না, সবাই সবার নিজেদের কবরে ঢুকে গেল। এটা চোখের সামনে? এবং ইমাম সাহেব তখনও মসজিদ থেকে বের হয়, হাফেজ সাহেব নিজে আপনাকে এই ঘটনাটা বলেছেন? নিজে দেখলেন যে প্রত্যেকটা মানুষ যারা এতক্ষণ নামাজ পড়লো তারা সবাই নিজ নিজ কবরে ঢুকে গেল। আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। উনি বলছে যে আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। রুমের ভিতরে থরথর করে কাঁপতে লাগলাম। আমার কাঁপুনি দেখে সামনে ইমাম সাহেব এসে জিজ্ঞেস করলো, দেখলা তো, তুমি কোনো সমস্যা ফিল করছো নাকি? বলে যে আমি যা দেখলাম তা কি আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? বলে তুমি যা জানো আমিও তা জানি। বলে যে আমারও কবর পাশে। এটাও শোনার পর ওনার মাথাতে আর, আমারও কবর পাশে, আমিও তোমার সাথে থাকবো না, তোমাকে এখানে একা থাকতে হবে, আমারও কবর পাশে। তুমি যে জায়গায় আসছো সে জায়গায় 27 দিন নামাজ পড়ে 28 দিন চলে যাবা। উনি বলে যে না, এখানে আমার থাকা সম্ভব নয়। তুমি যেও না, নামাজ পড়ে যাও, ভয়ের কোনো কারণ নেই, তুমি হাফেজ মানুষ, তুমি কেন ভয় পাবা? পরবর্তী দিন নামাজ পড়ায়, 3য় দিন নামাজ পড়ায়, 4র্থ দিন নামাজ পড়ায়, এবং তার চোখের সামনে এরকম সবাই কবরের ভেতরে ঢুকে যায়। তো সে বলে, আলিফ ভাই, আমি আসলে ওই যে কয়দিন ওখানে নামাজ পড়িয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমি ওই কবরের বাসিন্দাদের ইমাম ছিলাম, কবরের বাসিন্দাদের জামাত পড়িয়েছিলেন। 27 দিন পর্যন্ত পড়িয়েছে, এবং এই 27 দিন তাকে কে খাবার দিয়ে যেত কেউ জানতো না,
তার দরজার মানে ইফতার, তারপরে সেহেরি, এগুলো সবসময় রেডি থাকতো, তার কিছু রান্না করতে হতো না। প্রথম দিন সে রান্না করতে গেছে, আপনার গেটের সামনে খাওয়া দাওয়া রেডি পেয়েছে। 27 দিন পর্যন্ত তার কোনো প্রবলেম হয়নি, এবং সে বলেছে যে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক পবিত্র জায়গায় ছিলাম। প্রথম 5-6 দিন তার কাছে খুব ভয় লেগেছিল, তারপর সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, খুব নরমাল ছিল। 28তম দিনে সে যখন ব্যাক করে, তখন তাকে একটা লোক ওখানে আতর গিফট করে ঈদ উপলক্ষে। সেই আতরটা সে কখনো ইউজ করে না রাসেল ভাই, এখনো পর্যন্ত রেখে দিয়েছে। এটাই ছিল ঘটনা। রাসেল ভাই পরে তো বাসায় চলে আসে। এরপরে সে কোনো খারাপ কিছু, মানে ওই 27 দিন যে খারাপ জিনিস ফিল করেছে তাও না। সেই মসজিদ পর্যন্ত সবাইকে দেখতো, মসজিদের নামাজ হওয়ার পরে আর কাউকে কিছু দেখতো না। অন্যান্য ওয়াক্তের নামাজগুলোতে কোনো মানুষ আসতো না রাসেল ভাই, তারাবির ওয়াক্তে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের মাঝে আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে খুলনা থেকে শেয়ার করেছেন নাজমুল সাকিন। তিনি শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন এবং তিনি তার এক স্টুডেন্টের কাছ থেকে এই ঘটনাটি কালেক্ট করেছেন এবং তিনি সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাব নাজমুল সাকিনের পাঠানো ঘটনায়। এখানে নাজমুল তার ছাত্রীর একটা ছদ্মনাম ব্যবহার করেছেন। তিনি বলেছেন তার ছাত্রীর ছদ্মনাম তিনি দিয়েছেন তানহা। তো সেই তানহার ঘটনাটি তানহার নিজের নাম, তানহার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা 2003 সালে ঘটেছিল খুলনারই কোন একটি উপশহরে। যাই হোক, উপশহরটা তখন আসলে এটা হচ্ছে গ্রাম থেকে একটু ডেভেলপড হচ্ছে, মানে যেটাকে সাবার্ব বলা যায়, এরকম একটা জায়গা। তো কেবল ডেভেলপমেন্ট হচ্ছে, বাড়িঘর হচ্ছে, মানুষজন থাকা শুরু করেছে, রাস্তাঘাট হয়েছে এবং অনেক মানুষ অনেক জায়গা থেকে মুভ করে এখানে আসছে। তো আপনারা জানেন যখন শহর গড়ে উঠতে থাকে কোনো জায়গায়, এমনকি আমাদের ঢাকাতেও এক্সটেন্ডেড এলাকাগুলো পেরিফেরিতে যখন নাকি শহর গড়ে উঠতে থাকে তখন কিন্তু সেই জায়গায় ওরকম নতুন রাস্তা হয়, খোলা প্লট থাকে, অনেক দূর দূরে বাড়ি থাকে, এরকম একটা অবস্থা হয়। এটা আসলে আমার নিজের চোখে দেখা। আমি একবারে ছোটবেলা থেকে দেখেছি যে এরকম ছিল। এমনকি আমার নানা বাড়ি যেখানে ছিল ক্যান্টনমেন্টের এক্সটেন্ডেড এলাকা ইব্রাহিমপুরের এক সাইডে, সেখানেও কিন্তু আমার চোখের সামনে দেখা রাস্তাঘাট কিভাবে হয়েছে এবং তখন দেখতাম যে বিশাল বড় বড় ফাঁকা ফাঁকা প্লট এবং একটা বাসার থেকে আরেকটা বাসার দূরত্ব অনেক দূর। তো এরকমই একটা উপশহরের ঘটনা এটি, যেখানে তানহার মামারা মুভ করেছিলেন কোনো একটা জায়গা থেকে। তারা যেখানে ছিলেন সেখান থেকে মুভ করে আসেন এখানে নতুন একটা জায়গা, সেখানে খরচ বেশ কম। আর ওই সময় তানহার মামারা একটু ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তো এই কারণে তারা ওখানে মুভ করে আসেন। তো যাই হোক, জায়গাটা একটু অন্যরকম লাগে তাদের কাছে, খোলামেলা, একদম নতুন গড়ে উঠছে। দেখা যাচ্ছে যে একটা ঘর হয়েছে, তার থেকে আরেকটা ঘরের দূরত্ব অনেক দূর এবং এর মাঝখানে অনেকগুলো খালি প্লট পড়ে আছে। মানে ওই জায়গাটা পরবর্তীতে হয়তো কেউ জায়গা কিনে কিছু করবে বা ওই জায়গাটা সিগনিফাই করা হয়েছে, বাট কারোর জন্য বরাদ্দ হয়নি। মোটামুটি খোলামেলা, একেবারে খালি, এবং অনেক দূর পরপর একটা করে ল্যাম্পপোস্ট দেওয়া। মূল রাস্তাটা যে আছে সেখানে অনেক দূর পরপর একটা করে ল্যাম্পপোস্ট দেওয়া, এবং এই ল্যাম্পপোস্টের লাইট বেশিরভাগ সময় জ্বলতো না, রাতের বেলা বন্ধ থাকতো। যাই হোক, এরকম একটা জায়গায় তারা মামারা উঠলো এবং সেখানে তারা ইউজ টু হওয়ার চেষ্টা করলো। তারা যেখানে আসছিল সেখানে অনেক মানুষজন ছিল আগে, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। এখানে তো আসলে নতুন আসছে তারা। আর তানহার মামা তখন চাকরির জন্য চলে গেল শহরে। তিনি যেহেতু বলছি যে তাদের পরিবারে ক্রাইসিস চলছিল, তানহার নানা মানে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তার বেশ কিছুদিন আগে। তো ওনারই হাল ধরার কথা তানহার বড় মামার। তিনি তখন অলরেডি গ্র্যাজুয়েশন শেষ করেছেন, তো চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন শহরে, কিন্তু চাকরির তখন ওরকম খোঁজ পড়ছে না। এর মাঝে চলে আসলো রমজান মাস। রমজান মাসটা আসলে একটু মানে সবার জন্য একটু টাইট, সবার সিয়াম সাধনা করতে হয়, তাছাড়া পরিবারের খরচও একটু বেড়ে যায়। তখন সামনে একটা ফেস্টিভ্যাল থাকে আর ওই মাসটাতেও চলতে হয়। তো একটু চিন্তায় পড়ে গেলেন তানহার মামা। তিনি চাকরি খুঁজতে থাকলেন। তো এক জায়গায় খবর পেলেন, শহরে একটা শোরুমে, একটা কাপড়ের শোরুমে তিনি খবর পেলেন চাকরির জন্য।
তিনি চিন্তা করলেন যে আসলে কিছু করার নাই। তিনি একটা চুক্তিভিত্তিতে সেখানে ঢোকেন যে রমজান মাসের পুরো সময়টা তিনি ওখানে চাকরি করবেন এবং রমজান মাস শেষ হলে 4 রাতের তার পাওনা বুঝে নিয়ে তিনি চলে আসবেন 1 মাসের জন্য। এরকম আমাদের শহরেও, ঢাকা শহরেও এরকম অনেক জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগ হয়। তো তিনি এরকম কাজ পেলেন সেই শোরুমে। আর তখন শোরুমগুলো নতুন আসছে, কাপড়ের শোরুমগুলো একদমই নতুন আসছে। তো যাই হোক, তিনি কাজ শুরু করলেন। তো প্রতিদিন তিনি যান সেখানে এবং তার শিফটটা ছিল আসলে বিকালে যেতেন, রাতের বেলা আসতেন আর কি। তো মানে মোটামুটি মানে বিকাল মানে দুপুরের পর যেতেন তিনি, আর রাতে ফেরত আসতেন। তো মোটামুটি অসুবিধা হতো না। রাত্রে উনি ছাড়া পেয়ে যেতেন, 10টা-11টার মধ্যেই তিনি ছাড়া পেয়ে যেতেন। তো এরকম করে যখন নাকি 15 রোজার বেশি হয়ে গেল, সেই সময় কিন্তু একটু দোকানপাটগুলো বেশি খোলা থাকে, একটু বেশি রাত পর্যন্ত। তো তখন একটু রাত হতো। তো তিনি মোটামুটি একটা ভরসা থাকতেন যে শেষ বাস যেখান থেকে ছাড়তো সেটা দেখা যেত 12:30 মধ্যে ছাড়তো আর কি। তো মানে উনি চেষ্টা করতেন ওইটা পেয়ে যেতে আর কি। তো পেয়ে যেতেনও আর কি, অসুবিধা হয় নাই। মানে তার ভাগ্য ভালো ছিল যে তিনি পেয়ে যেতেন। তো একদিন এরকম মানে সেটা হচ্ছে 17তম রোজা, যেটা লিখছেন নাজমুল সাহেব, 17তম রোজার দিন রাতে। তখন ওই দিন তাদের শোরুমটা অনেক বিজি গেছে এবং মানে মোটামুটি ভালো ব্যস্ত। মালিক তাকে বলল যে অমুক সাহেব, আপনি কি থাকতে পারবেন এতটা পর্যন্ত? মালিক তাকে খুব মানে একটু আদর করতেন, সম্মান করে কথা বলতেন, যেহেতু শিক্ষিত একজন মানুষ। তিনি বলেন জি স্যার, অসুবিধা নাই, আমার এখানে 12:30 বাস চলে, তো অনেক সময় দেখা যায় বাস আর একটু লেট হয়ে যায়। তো যদি এরকম ভাগ্যে পাই তো অসুবিধা নেই। আর বলে না পেলে তো স্যার একটু কষ্টই হবে। যাক, অনেক সময় দেখছি রাত্রে ভ্যান চলে রাস্তা দিয়ে, মালবাহী ভ্যান ট্যান চলে, উঠে বসবো কিছুতে একটা, দেখি কি করা যায় স্যার, অসুবিধা নেই, আপনি চিন্তা করেন না। তিনিও চাচ্ছেন আসলে যে তিনি শুনছেন যে মালিক নাকি যারা ভালো পারফর্ম করে তাদেরকে ভালো একটা বোনাস দেন চান রাত্রে। তো তাহলে মামাও সেটাই চাচ্ছিলেন যে যাতে কাজের মধ্যে তিনি বেশ ইন্ট্রিগেটেড থাকেন। তারপর ওই মালিকের আরো অনেক অফিস আছে, সেখানেও তিনি পরবর্তীতে ঢুকে যেতে পারেন যেহেতু শিক্ষিত মানুষ। যাই হোক, তিনি ওইভাবে তিনি থেকে গেলেন। তো বস বললো যে একটু থাকেন রাত পর্যন্ত। তো ওনার ওই দিন তাদের শোরুম বন্ধ করতে করতেই প্রায় 12:30 বেজে গেল। তো তিনি বেরোলেন, দেখা গেল যে মালিক বেশ চিন্তিত, ওনাকে বলতেছেন যে আপনি পারবেন তো? হ্যাঁ রে, আপনার কষ্ট হলো, আমার আসলে উচিত ছিল আপনি একটু আগে ছেড়ে দেওয়া। তো উনি বললেন না স্যার, চিন্তা করেন না। বলে তিনি বললেন আমার কাছে যে টর্চ লাইট আছে। তিনি একটা টর্চ লাইট দেখালেন, বললেন যে আমি যদি পেয়ে যাই বাসটা তো কোনো চিন্তাই নেই, আর যদি ওই ঠেলা গাড়ি টাড়িতে যাইতে হয় দেখি কি অবস্থা কি। এগুলো বলে তিনি বিদায় নেন। তো যাই হোক, বের হয়ে আসতেছেন, তখন অলরেডি রাস্তাঘাট বেশ খালি হয়ে গেছে। রমজান মাসে মানুষ ঘুমায় পড়ে আগে। সাধারণত দেখা যাচ্ছে যে মানে শেষের মানে দেখা যাচ্ছে 10 দিনের একটু মানুষজন শপিং বেশি করে, নর্মালি কিন্তু একটু খালি হয়ে যায় রাতের বেলা। তো রাস্তাঘাট খালি হয়ে গেছে, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। মানে বেশ অন্যরকম একটা পরিবেশ এবং মোড়গুলা ঘুরে ঘুরে আসতেছেন। এসে যেই জায়গা থেকে তিনি বাস মানে নেন, সেই জায়গায় গিয়ে দেখলেন যে বাসটা কেবল ছেড়ে যাবে, মানে একবারে একটু একটু করে সামনে যাচ্ছে, ছেড়ে যাবে, কথা বলতেছে কন্ডাক্টর কার সাথে। তিনি দৌড়ায় যে একদম মানে করে কন্ডাক্টর চিৎকার করে বাস থামায় উঠে গেলেন বাসে। আর ভাবলেন যে বাহ, পাইলাম তো, যা বাস পেয়ে গেছি, বাস আর চিন্তা নাই। যাই হোক, বাস মোটামুটি চলতে চলতে তাকে প্রায় ওখানে বাস তিনি পাইছিলেন কিন্তু তখন 12:40 মতো বাজে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগছে তাকে তাদের এলাকায় আসতে। তো যেখানে আসার পরে কিন্তু যেখান থেকে নামায় দেয় ওই জায়গাটা হচ্ছে একটা রাস্তা, মানে ওই হাইওয়ের মতোই রাস্তা, দুই পাশে গাছগাছালি, বড় বড় পুরনো গাছ আছে এবং ডান দিক দিয়ে রাস্তাটা ঢুকে গেছে তাদের এলাকার দিকে, এই যে উপশহর যে জায়গাটা সেখানে। এবং সেই উপশহরের ওই জায়গাটা মানে ঢোকার পরে তখন মনে হবে যে একটা কাইন্ড অফ গার্ডেনের মতো, বোটানিক্যাল গার্ডেন টাইপের আর কি, গাছগাছালি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, মানুষজন নাই। এবং ওই যে বললাম ল্যাম্পপোস্ট জ্বলে আবার জ্বলে না এরকম, মানে আর সেই ল্যাম্পপোস্টের মধ্যে তখন জ্বলতে হচ্ছে নিয়ন লাইট লাগাইতো আর কি। সোডিয়াম লাইটগুলো মেন শহরে ছিল, ঢাকাতে ছিল মেন শহরে, বা অন্যান্য বিভাগীয় শহর অনেক জায়গায় ছিল। ওইসব জায়গায় গলির ভিতরে ওগুলো নিয়ন লাইটই জ্বলতো, এগুলো অনেক সময় ওই যে জ্বলতো নিপতে এরকম অবস্থা। তো তিনি হেঁটে ঢুকছেন এবং ঢুকেই দেখলেন যে পুরা রাস্তারই বাতি নিভানো ওই দিন, মানে বাতি নাই, পুরা অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার। আর ঝিঝি পোকা ডাকতেছে,
বেশ ঝিঝি ঝিঝি করে ঝিঝি পোকা ডাকতেছে গাছগুলো রাস্তার মধ্যে আশেপাশে। এবং তিনি জানতেন যে এই জায়গাটা এখনো যে ওরকম ডেভেলপ করে নাই, কিছু কিছু জায়গায় এখানে শিয়াল বের হয়ে আসে, এসে রাস্তার মধ্যে বসে থাকে, এদিক দিয়ে যায় মানুষের বাড়িতে, যাদের বাড়ি একতলা এবং সেখানে মুরগির খোয়ার টোয়ার আছে, সেখানে হানা দেয় শিয়াল। তিনি জানতেন এরকম। আবার কবরস্থানও আছে এখানে 2টা, এটাও তিনি জানতেন। তো তিনি হেঁটে যাচ্ছেন, শিয়ালের ভয়ে পাচ্ছেন না, চিন্তা করতেছেন আচ্ছা শিয়ালের না আসে, হাতে ফ্ল্যাশ লাইটটা আছে, এটা একটা ভরসা। অনেকক্ষণ পর পর তিনি ফ্ল্যাশ লাইট মারতেছেন। তো এই অন্ধকারের মধ্যেও আকাশের আলোতে তার চোখ কিন্তু শুয়ে আসছে অনেকটা, এর মধ্যে তিনি দেখতেছেন আর কি গাছগাছালি, রাস্তা এবং সামনে যে মোটামুটি ফাঁকা প্লট অনেকগুলা এরকম। তো হাঁটতে হাঁটতে একটা মোড়ে চলে আসলেন। এই জায়গা হচ্ছে কাইন্ড অফ 3 রাস্তা, মানে এই 2 পাশে রাস্তা চলে গেছে, মানে টি এর মতো রাস্তাটা এখানে লাগছে, এবং এই রাস্তার ওই পারে যে জায়গাটা, ওই জায়গাটা নেমে গিয়ে আরো সংকীর্ণ হয়ে নেমে গেছে, রাস্তাটা নিচু হয়ে। তো তিনি ওই সংকীর্ণ জায়গাটার কাছে যখন আসছেন, ওই জায়গার মধ্যে বেশ ঝোপালো, এই মোড়ের কাছটা বেশ ঝোপালো, আর ওইখানে মানুষ ময়লা ফেলে আর কি। ওই যে একটু ওই যে নিচু হয়ে গেছে জায়গাটা, পাশের রাস্তাটা যে একটু উঁচু 2 পাশে গেছে, ওই জায়গাটাতে মানুষ ময়লা ফেলে, একটা ডাস্টবিনের মতো বানানো। তো তিনি ওই জায়গায় যখন চলে আসছেন, তিনি মানে একটা গন্ধ, ঝাঁঝালো গন্ধ তার নাকে লাগতেছে, এবং পাশে কিন্তু নর্দমার মতো করা আর কি, ওখান থেকে পানি যায়। তো তিনি একদম কাছে চলে আসছেন, ওই 3 রাস্তার মোড়টা পার হয়েছেন। পার হওয়ার পর তার কাছে মনে হলো যে তার ওইখানে ময়লা মনে হচ্ছে কেউ ছালতেছে, মানে ময়লাগুলোকে ওই যে মানে ছালতেছে বলতে টেনে টেনে এদিক ওদিক করে ফেলে যে ওরকম। তো তিনি ভাবলেন কুকুর নাকি, কুকুরকে কিন্তু তিনি একটু চিন্তা করেন এইসব কুকুর রাত্রেবেলা এরকম থাকলে এগুলো দলবদ্ধ, এবং জানেন তার পাশে ওইদিকে একটু সামনে যে একটা কবরস্থান আছে, কবরস্থানে কুকুর খুব খারাপ। তো তিনি ওই ফ্ল্যাশ লাইট মারলেন এদিকে আশেপাশে, ওই জাস্ট ডাস্টবিনের মধ্যে নামের আশেপাশে মারলেন, দেখলেন অনেক কিছু নাই। ফট করে তিনি ডাস্টবিনের দিক ঘুরাইলেন। তো হঠাৎ করে দেখলেন 2-1টা ময়লা ছিটকে এদিক ওদিক পড়লো, কিচ্ছু নাই ডাস্টবিনের দিকে। বাতিটা যখন নিভাইছেন তখন দেখলেন তিনি দপ করে একজোড়া চোখ জ্বলে উঠছে সেখানে, জাস্ট লাইক অন্ধকারে প্রেডেটরের চোখ যেভাবে চলে সেইভাবে। তিনি আবার ফ্ল্যাশ লাইট জ্বাললেন। এইবার তিনি দেখলেন ওই গার্বেজের কাছে, তিনি তার থেকে কিন্তু দূরত্ব তখন প্রায় 12-14 ফিট এরকম দূরত্ব গার্বেজের থেকে। তিনি দেখতেছেন গার্বেজের কাছে কিছু একটা রোমস, মানে 1 সেকেন্ডের জন্য দেখছেন রোমস, এবং সেই শরীরটা ধুলো, মানে ধূসর টাইপের আর কি রোমগুলা, এবং অনেকটা শিম্পাঞ্জি যেরকম হয় সেরকম, কিন্তু আরো অনেক বড় সাইজ, লাইক বন মানুষ বলা চলে এরকম সাইজ, এবং সেটা চোখগুলা ভাটার মতো জ্বলতেছে, দাঁতগুলা তীক্ষ্ণ, তার দিকে তাকায় আছে। এবং তিনি লাইটটা মারার পর 1 সেকেন্ড ওই লাইটটা পড়ার পর দেখছেন, তারপরের সেকেন্ডে দেখলেন ওটা শেট করে সরে গেল পাশে, মানে ভ্যানিশ হয়ে গেল, মানে ঢুকে গেল ওই পাশে। এত ফাস্ট মুভ করছে তিনি বুঝতে পারলেন না জিনিসটা কি। এরপরে তিনি পরের সেকেন্ডেই তিনি বুঝলেন যে একটা গরম বাতাসের মতো মনে হলো, যে একদম মানে গরম, মানে সিরিয়াস গরম বাতাস, যেমন আমরা কোনো মিল ফ্যাক্টরির পাশে থাকলে যে গরম বাতাস পাই, ওরকমটা গরম বাতাসের মতো একটা দমকা হাওয়া ছুটে আসলো তার দিকে, এবং তার গায়ে লাগলো, এবং এত জোরে বাতাসটা লাগছে তিনি হালকা পাতলা মানুষ, তিনি ছিটকায় পড়লেন রাস্তার মধ্যে, তার হাত থেকে ফ্ল্যাশ লাইটটা ছুটে পড়ে গেল ওই পাশে। এবং যখন ফ্ল্যাশ লাইটটা পড়ে গেছে তিনি তখন বুঝতেছেন যে তার উপরে কিছু একটা বসে তার গলা চেপে ধরে রাখছে, এবং অন্ধকারে তিনি প্রচন্ড গন্ধ পাইতেছেন, বিচ্ছিরি গন্ধ, এবং তার মানে গলার মধ্যে মনে হচ্ছে সাঁড়াশির মতো হাত চেপে বসতেছে এরকম, কিন্তু তিনি বুঝতে পারতেছেন এটা কি, এবং তিনি হাত দিয়ে এরকম নেড়ে ওইটাকে ছুটানোর চেষ্টা করলেন। তিনি কিন্তু চোখে দেখতেছেন না, ওইটাকে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু হাতে ফিল করলেন বড় বড় লোম গায়ে, মানে ফারি বডি, এবং হাতের মধ্যে শক্ত আটুনি, এবং যে জায়গাটার তার হাত পড়ছে লোহার মতো শক্ত। তো তিনি ভয়ে তার দম বন্ধ হয়ে গেছে, তিনি কাউকে যেহেতু দেখতে পারতেছেন না, এবং বেশ গরম লাগতেছে, মনে হচ্ছে একটা উষ্ণ বাতাস তার উপরে। তিনি মনে মনে দোয়া পড়ার চেষ্টা, কিছু মনে আসতেছে না। তো ওনার আবার লাকিলি কয়েকটা সূরা মুখস্থ ছিল, যেটা উনি সবসময় পড়তেন না, বাট মনে আছে, ছোটবেলায় শিখছেন ওগুলা। তো উনি সূরা পড়া শুরু করলেন। তো প্রথম সূরাটা পড়ে জাস্ট প্রথম অনেক কষ্টে আয়াতটা উচ্চারণ করার সাথে সাথেই মনে হলো যে তাকে এরকম ছেঁচড়ায় সরাই দিয়ে সরে গেল ওইটা, ওখান থেকে উপর থেকে, তার উপর থেকে ভার আলগা হয়ে গেল। তো তিনি তার গলা চেপে ধরে উঠে বসছেন, দম নেওয়ার চেষ্টা করতেছেন অনেকক্ষণ। ডানে বামে তাকায় দেখতেছেন যে কেউ নাই, ফাঁকা খাখা করতেছে, কিচ্ছু নাই। তিনি দৌড় দিলেন ওইখান থেকে, ওইভাবে উঠেই, তার ফ্ল্যাশ লাইট পড়ে আছে রাস্তার মধ্যে, তুলেন নাই, তিনি দৌড়াচ্ছেন। দৌড়াইতে তিনি তাদের বাসাটা ডিটেক্ট করছেন যে এইখানে, তিনি দৌড়াইতে তাদের বাসার সামনে গেট লাগাইছিলেন তারা,
ওই গেটের উপরে মানে এরকম লোহার দিয়ে গ্রিলের মতো তৈরি করে উপরে বেড়ারি দেওয়া ছিল। জোরে জোরে বাড়ি মারতেছেন তিনি, বাড়ি মারতেছেন। এক পর্যায়ে তার বাসার মধ্যে ওই বাতি জ্বলে উঠলো। তার মা বোনরা বের হয়ে আসলো, এসে দরজা খুললো। খোলার পর তিনি ঘরের মধ্যে হুড়মুড় করে মানে বাসার কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়ে গেলেন, পড়ে জ্ঞান হারাইলেন। তো তানার মা আমার যখন হুঁশ ফিরছে তখন তিনি দেখতেছেন তার বাসার উপর তার মা তার দিকে তাকায় আছে, তার মুখে চোখে পানি ছেটেছে, বোনগুলা কাঁদতেছে এবং তার মা ধোয়া পড়তেছে। তো তিনি মানে মানে এদিক ওদিক তাকাইতেছেন, তিনি কিছু কুল পাইতেছেন না, মানে কোথায় আছেন বা তার কাছে একটা অন্যরকম লাগতেছে। তার শুধু মনে হইতেছে যে প্রতি সেকেন্ডে ওই যে ভয়ঙ্কর একটা জিনিস 1 সেকেন্ড দেখছে ওইটা ছুটে আসবে তার দিকে, এখনো আছে তার কাছে মনে হচ্ছে। তিনি ভয়ে তার মায়ের হাত চেপে ধরলেন। তার মা বললো, কি হয়েছে বাবা? তখন তিনি তার মাকে বললেন যে এরকম এরকম রাস্তা। তার মা তো আরো ভয় পেয়ে গেল। তিনি কান্নাকাটি করতে করতে দোয়া পড়ে পড়ে ফু দিচ্ছেন ছেলেকে, বোনরাও দোয়া পড়ে ফু দিতেছে। এবং এইভাবেই তাদের রাতটা কাটলো। তিনি এই মানে ঘোরের মধ্যে এবং দুঃস্বপ্ন দেখলেন রাত্রেবেলা অনেক। তো সকাল হলো, তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তো তার মা প্রতিবেশী দিয়ে খবর দিলেন এক মৌলানা সাহেবকে। মৌলানা সাহেব আসলেন বাসায়। আসার পরে দেখলেন, দেখে বলল যে কি হয়েছে? তো তিনি বললেন যে এরকম এরকম। তো মৌলানা সাহেব বললো যে আপনি রাত্রেবেলা আসতেছেন, ওই যে ডাস্টবিনের কাছে ওইটা খারাপ জায়গা, যাই হোক ওনাকে রুকাইয়া করতে হবে। তো তিনি বললেন আমি আসরের পরে এসে রুকাইয়া করব। তো শরীর খুব খারাপ, এই অবস্থা করা যাবে কিনা কে জানে, ওষুধ খাইতে বললো ওনাকে। আসরের পর মৌলানা সাহেব আসলেন সাথে আরেকজন হুজুরকে নিয়ে এবং এসে ওনাকে রুকাইয়া করলেন। তো রুকাইয়া করার পরে তখন ওনার উপরে নাকি ওই জিনিসটা আসছে, এসে নাকি বলতেছে যে সেটা একটা খারাপ জিন ছিল। সে ওই 3 রাস্তার মোড়ে ওই জায়গায় তার বাসস্থান ছিল আগে। তো ওইটারে মানুষ এখন ময়লা ফেলার জায়গা বানাইছে এবং সে মানে খুবই বিরক্ত এবং সে ওই এসে তার গায়ের মধ্যে আলো মারছে ডিরেক্টলি। এটা তার পছন্দ হয় নাই এবং তার পথ মারাইছে। তো সুতরাং তাকে সে আক্রমণ করছে, তানহার মামাকে, এবং সে তাকে ক্ষতি করবে, সেই রাস্তাতে চলাফেরা করলে ক্ষতি করবে। মৌলানা সাহেব অনেক তার সাথে ডিবিট করেন, অনেকেই করেন। লাস্টে তার সাথে দফা রফা হয়, তাকে মিষ্টি দিতে হবে এবং সে মিষ্টি দিলে এটাকে ভুলে যাবে আর কি। তো যাই হোক, তারা নাকি এরকমভাবে মিষ্টি দেওয়ার ব্যবস্থা করে এবং মিষ্টি দেওয়ার পরে ওইটা আর পরে মানে ক্ষতি করে নাই। তানহার মামা অনেকদিন অসুস্থ ছিলেন বাসায় এবং অনেকদিন মানে প্রায় 5-7 দিন অসুস্থ ছিলেন। তারপর তিনি অনেক কষ্টে আরেকজনের সাহায্য নিয়ে অফিসে যান, তার কাজের জায়গায়। তার মালিককে অলরেডি খবর দেওয়া হয়েছিল যে তার রাস্তার মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে। তো মালিক তাকে দেখে একদম অবাক হয়ে যান যে এই কয়দিনে লোকটা এইভাবে অসুস্থ হয়ে গেছে। তো তিনি বললেন মালিককে একলা যায়। মালিক বললেন যে আসলে রাত বিরাতে বাসা যাওয়া আসলে কঠিন, এখন কি করবেন? তো বললো যে আমি তো মনে হয় স্যার আর পারতেছি না। তো মালিক তখন তাকে বলে যে যাক, আপনি এখন পারা লাগবে না, আর আপনাকে আমি পুরা যে আপনার যে বেতনটা ছিল এই পর্যন্ত দিয়ে দিতেছি। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি এই ঈদের পরে যোগাযোগ করবেন, আপনাকে আমি আমাদের অ্যাকাউন্টসের কোথাও চাকরি দিয়ে দিব বলে তার মামাকে তিনি দিয়ে তার পেমেন্ট দিয়ে তাকে থ্যাংক ইউ দিয়ে তাকে বিদায় দেন। আর তানার মামা মনে মনে মানে বেশ খুশি হন যে তার আসলে মানে আল্লাহ ব্যবস্থা করে দিছে তার। তো তিনি যাই হোক স্যালারিটা পেয়ে যান, তার যে পুরো স্যালারিটাই দিচ্ছেন তাকে, ঈদের এক মতো বোনাস সহ দিচ্ছেন। তিনি ভালো পারফর্ম করছেন তাই। আর পরবর্তীতে তিনি ওই কোম্পানিতে জয়েন করেন অফিসিয়াল পজিশনে পরে। তো এটা ছিল তার একটা ঘটনা। এবং ওই রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে যেতেন রাতের বেলা, ওই রকম গভীর রাতে আর তিনি হাঁটতেন না। এবং ওই এলাকার অনেক মানুষ নাকি ওখানে ভয় পেয়েছে এবং ওই জিনটাকে দেখছে, ভয়ঙ্কর একটা সে জিন, এবং ওইখানে সে থাকতো। তো এখন ওই এলাকা নাকি চেঞ্জ হয়ে গেছে অনেক। তিনি বলছেন, লিখছেন আমাদের কাছে নাজমুল সাহেব, যে এখন ওই জায়গায় অ্যাপার্টমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, অন্যরকম হয়েছে, বা 2003 সালে অন্যরকম ছিল। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি আদিতমণি লালমিহাট থেকে এসেছি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন, তার নাম হচ্ছে শাকিল। তো শাকিল ভাইয়ের বাসা হচ্ছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচগ্রাম গ্রামে। এটা হচ্ছে পাঁচগাঁও গ্রামে। তো শাকিল ভাই একবার ব্যবসায়িক কাজে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সেটাই তিনি আমাকে শেয়ার করেছেন। আমি আজকে সেই ঘটনাটা আপনাকে শোনাবো। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। শাকিল ভাই গত শীতে শুরুতে ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে একটা বড় লঞ্চে রওনা হন। তিনি লঞ্চে 3 তলায় একটি সিঙ্গেল কেবিন নিয়েছিলেন। কেবিন নাম্বার ছিল হচ্ছে 307।
তো সারাদিনে খাটাখাটনির পর তিনি বেশ ক্লান্ত ছিলেন, তাই লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই কেবিনে ঢুকে দরজা আটকে তিনি শুয়ে পড়েন। তো বাইরে তখন লঞ্চের ইঞ্জিনের একটানা শব্দ এবং আর মেঘনা নদীর ঢেউয়ের একটু করে শব্দ শোনা যাচ্ছিল। তো রাত তখন আনুমানিক 1:30। শাকিল ভাইয়ের হঠাৎ ঘুম ভেঙে গেল। একটা অদ্ভুত অনুভূতি হলো তার মনে হলো যে কেবিনের ভেতরটা অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে গেছে, যেন কেউ এসির তাপমাত্রা একদম কমিয়ে দিয়েছে। তিনি কম্বলটা ভালো করে গায়ে জড়াতে গিয়ে লক্ষ্য করলেন কেবিনের কোণে রাখা ছোট্ট টেবিলটার উপরে একটা কাঁচের গ্লাস রাখা ছিল, সেটা নিজে থেকে কাঁপতেছে। লঞ্চের যে একটা ভাইব্রেট, সেই ভাইব্রেটে কিন্তু এই গ্লাসটা কাঁপাকাঁপি করা একটু স্বাভাবিক, কিন্তু এই গ্লাসটা নড়ছিল একদম ছন্দভাবে। মনে হচ্ছিল যে কেউ যেন এটার উপর আঙ্গুল দিয়ে টোকা দিচ্ছে বারবার, এবং সেই আঙ্গুলের টোকা খেয়ে গ্লাসটা যেন একটা নির্দিষ্ট ছন্দে কাঁপতেছে। তো শাকিল ভাই উঠে এসে টেবিলের উপরে লাইটটা জ্বালালেন, এবং লাইট জ্বালাতেই তিনি যে শব্দটা একটু পাচ্ছিলেন, মৃদু শব্দ, সেই শব্দটা বন্ধ হয়ে গেল। তিনি ভাবলেন হয়তো এটা তার মনের ভুল, কিন্তু ঠিক তখনই তিনি আবার শুইতে যাবেন, মানে বিছানায় শুতে যাবেন, তখন তিনি দেখলেন যে কেবিনের বন্ধ দরজার নিচে দিয়ে হালকা ধোঁয়ার মতো কিছু একটা ঢুকতেছে। ধোঁয়াটা ধীরে ধীরে ঘনীভূত হয়ে মেঝের উপর একটা মানুষের পায়ের ছাপের মতো আকৃতি নিল। তো শাকিল ভাই ভয়ে কুঁকড়ে গেলেন যখন দেখলেন যে সেই ছায়াটি ধীরে ধীরে তার বিছানার দিকে এগিয়ে আসতেছে। আশ্চর্যের বিষয়, রাসেল ভাই, কেবিনের দরজাটা তখনও ভিতর থেকে শক্ত করে আটকানো ছিল। সেই ছায়াটা তখন বিছানার একদম কাছে এলো। শাকিল ভাই স্পষ্ট শুনতে পেলেন একজন নারী করুণ সুরে ফিসফিস করে কিছু একটা বলতেছে, এবং সেই সাথে সে কান্না করতেছে। তো শাকিল ভাই দরজার দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি দেখলেন তার পা দুটো কেবিনের মেঝের সাথে যেন আঠা দিয়ে আটকে গিয়েছে। তার মনে হচ্ছে যে তার শরীরে কোনো শক্তি পাচ্ছেন না, বা পায়ে কোনো শক্তি পাচ্ছেন না যে তিনি দৌড়ে যাবেন। তো রাসেল ভাই, ঘটনা এখানেই শেষ নয়। শাকিল ভাই যখন দেখলেন তার পা দুটো মেঝের সাথে থেকে তিনি তুলতে পারতেছেন না, বা কোনো কারণে কোনোভাবেই তিনি শক্তি পাচ্ছেন না, তখন তার বুকের ধড়ফড়ানি যেন কয়েক গুণ বেড়ে গেল। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু তিনি দেখলেন যে তার চিৎকার করলেন, কিন্তু মনে হচ্ছে যে গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সেই ছায়াটি এবার দেয়ালের উপর থেকে সরে এসে ঠিক শাকিল ভাইয়ের মুখোমুখি দাঁড়ালো। লাইটের আলোতে তিনি এবার আবছা ছায়াতে দেখতে পেলেন একজন তরুণী মা দাঁড়িয়ে আছে, যার সারা শরীর ভেজা এবং তার পরনের কাপড় থেকে টুকটুক করে পানি ঝরতেছে, অথচ লঞ্চের ভিতরে বৃষ্টির কোনো ছিটাফাটাও ছিল না। তাহলে এই মহিলাটা কিভাবে তার শরীর ভেজেলো এবং সেখান থেকে পানি পড়তেছে কিভাবে? তো সেই নারী তার 2 হাত শূন্য এমনভাবে ভাঁজ করে বাড়িয়ে দিলেন যেন তার কোলে একটা অদৃশ্য শিশু শুয়ে আছে। তিনি বারবার বলতে লাগলেন, ওকে একটু বুকে দিয়ে আগলে রাখুন, ওর খুব ঠান্ডা লাগতেছে, এই ধরনের একটা কথা বললেন। তো শাকিল ভাই দেখলেন যে সেই নারীর হাতের আঙ্গুলের হাতগুলো ফ্যাকাশে সাদা, এবং সেই হাতের নখগুলো যেন অনেক লম্বা, এবং সেই নখগুলো কুচকুচে কালো। এরপর রাসেল ভাই তিনি দেখলেন যে তার কেবিনে যে লাইটটা ছিল জ্বালা, সেটা দপ করে নিভে গেল, এবং ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শাকিল ভাই অনুভব করলেন একজোড়া বরফ শীতল হাত তার কাঁধের উপর রেখেছে, এবং সেই হাতটাই এতটাই ঠান্ডা যেন সেই ঠান্ডার কারণে তার যেখানে হাত দিয়ে রেখেছিল সেই অবয়বটা মনে হচ্ছে যে সেই জায়গাটা বরফে জমে যাচ্ছে। রাসেল ভাই, ঠিক সেই মুহূর্তে কেবিনের বাইরে গ্যালারিতে ভারী বুটের শব্দ শোনা গেল। মনে হচ্ছে যে কেউ আনসার যারা চাকরি করেন তারা যে ভারী বুটগুলো পরেন, মনে হচ্ছিল যে কেউ যেন বাহিরে সেরকম বুট পরে টহল দিচ্ছে। তো বাইরের সেই মানুষের পায়ের শব্দ পাওয়া মাত্রই সেই নারী অশরীরীটা মুহূর্তের মধ্যেই কেবিনের জানালার কাছে ভিতর দিয়ে বাতাসের মতো বেরিয়ে গেল। শাকিল ভাই অনুভব করলেন তার পায়ের উপর থেকে সেই অদৃশ্য চাপটা সরে গেছে, যেটা তিনি তার পাগুলোকে অবশ মনে হয়েছিল, এখন এটা তিনি একটু একটু করে তার পায়ে শক্তি ফিরে পেলেন। তিনি টলতে বলতে কষ্টে মষ্টে তিনি আসলে কেবিনে দিয়ে গিয়ে সেই দরজার লকটা খুললেন এবং করিডোরে বেরিয়ে এলেন। করিডোরের আলোতে তিনি নিজের চোখে দেখে যা দেখলেন তিনি যেন স্তব্ধিত হয়ে গেলেন।
তার কাঁধে যে জায়গাটা, সেই বরফ শীতল হাতের স্পর্শ লেগেছিল যেখানে, তিনি দেখলেন তার শার্টের সেই অংশটুকু একদম ভিজে গেছে এবং সেখান থেকে নোনা পানির তীব্র একটা গন্ধ বের হচ্ছে এবং সেই সাথে তিনি অনুভব করলেন সেই জায়গাটা যেন এত পরিমাণ ঠান্ডা হয়েছে, তিনি সেখানে যেন কোনো শক্তি পাচ্ছেন না। তো শাকিল ভাই সামনে দাঁড়িয়ে থাকা লঞ্চের একজন স্টাফকে ডেকে ঘটনাটা বলতে চাইলেন, কিন্তু স্টাফের চেহারা দেখে তার কথা আটকে গেল। সেই লোকটা শাকিল ভাইয়ের ভেজা কাঁধের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, আজকে তো পূর্ণিমা রাত ভাই, তাই ওনারা একটু কেবিনে ঘুরতে আসেন, ভয় পাবেন না, উনি ওনার বাচ্চা খুঁজতেছেন। এই বলে লোকটি অন্ধকারে মিলিয়ে গেল। তো শাকিল ভাই এটা দেখে তো প্রচণ্ড পরিমাণে ভয় পেলেন যে এটা তার সাথে কি হচ্ছে। প্রথমে সেই অবয়ব মেয়েটা আসলো, যেটা এখন সেই মেয়েটা নেই, এবং সেই মেয়েটার পরে এখন এই স্টাফটা আবার কোথায় মিলিয়ে গেল। তিনি রাসেল ভাই এতটাই পরিমাণ ভয় পান, তিনি সেই কেবিনের মধ্যে আর থাকেননি। তিনি নিচে চলে আসেন এবং গ্রাউন্ডে চলে এসে তিনি সেখানেই তার সারা রাস্তাটা তিনি সেই গ্রাউন্ডেই বসেই রাস্তাটা পার করেন। তো রাসেল ভাই পরবর্তীতে ওখানে তো আপনার হচ্ছে রাস্তা পার হওয়ার পর যখন তিনি লঞ্চে ঘাটে পৌঁছান, তো তখনই শাকিল ভাই একজনকে জিজ্ঞেস করেন, আচ্ছা এইরকম আমার সাথে ঘটেছে, এটা কি স্বাভাবিক নাকি কোনো কাহিনী, আপনি কি কিছু বলতে পারবেন? তো সেই যাকে জিজ্ঞেস করেছিল তো সেই লোকটা ছিল আসলে এখানকার স্থানীয়। তো তিনি বলেন যে হ্যাঁ, এরকম আমার মাঝে মাঝে ঘটনা শুনতে পাই। আসলে ওই 307 নম্বর রুমে কোনো একটা মেয়ে ছিল, বাচ্চা সহ, আসলে কেবিনে শুধু সেই মেয়েটা এবং বাচ্চাটা ছিল। কোনো একটা দুর্ঘটনার কারণে, মানে একটা লঞ্চের সাথে আরেকটা লঞ্চের ধাক্কা খাওয়ার কারণে আসলে সেই কেবিনের বারান্দা থেকে সেই মহিলা এবং বাচ্চারা পড়ে যায় এবং আজ পর্যন্ত নাকি তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তো দেখা যায় যে এই কেবিনে নাকি যারা আসলে বিশেষ করে এককভাবে আসলে যারা যাত্রা করেন তাদের সাথে নাকি এই ধরনের ভৌতিক ঘটনাগুলো মাঝে মাঝে শোনা যায়। তো তিনি সেই লোকটা বললেন। তো তিনি এ পর্যন্ত নাকি আজকের ঘটনা সহ প্রায় 3 জনের কাছ থেকে তিনি একই রকমভাবে ঘটনা শুনলেন। তো শাকিল ভাই তো খুবই ভয় পেয়ে যান এই ঘটনাটা শোনার পর, যে তাহলে মনে হয় সেই মেয়েটার আত্মা বা সেই কারেন্ট জিন হয়তো এখানে এই মানুষগুলোর সাথে সমস্যার সৃষ্টি করতেছে, এটা তিনি চিন্তা করে নেন। তো পরবর্তীতে যখন তিনি আবার ঢাকায় ফেরেন, তখন তিনি সেই লঞ্চের নিচতলাতেই তিনি ভাড়া নেন, আসলে উপরে আর আসলে তিনি কেবিন ভাড়া নেননি। তো এরপরে আসলে রাসেল ভাই, শাকিল ভাই ব্যবসায়িক কাজে অনেক প্রয়োজনে যাওয়া আসা করেছেন লঞ্চ দিয়ে, কিন্তু এটাই তার ছিল জীবনে একটা ভৌতিক ঘটনা যেটা লঞ্চে হয়েছিল। তো আমি জানি না ঘটনাটা শ্রোতারা কীভাবে নেবেন, তবে এটা ছিল শাকিল ভাইয়ের একটা বাস্তব ঘটনা, তিনি শেয়ার করেছেন আমাকে। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। এবারে যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমের গ্রামে। ওনাদের যেই এলাকাটা আর কি, ওই এলাকার সামনের দিকে পুরনো রাজবাড়ি এটা রয়েছে। বর্তমানে এটাকে পুরাতন পুলিশ লাইন বলে। এই এলাকার আবার পেছনে বিস্তীর্ণ বাগান রয়েছে যা মোল্লার বাগান নামে পরিচিত। আর এই যে পুরাতন পুলিশ লাইন আর মোল্লার বাগান, এই দুই জায়গার মাঝামাঝি একটা জায়গা রয়েছে, এই এলাকাতেই ওনাদের অবস্থান। তো ওই এলাকার ঘটনা দিয়েই প্রথমে শুরু করি, পরে ওনার নানা বাড়ির ঘটনায় আমরা যাব। উনি অনেকগুলো ঘটনা পাঠিয়েছেন, ছোট ছোট ঘটনা, আমরা ধারাবাহিকভাবে সেগুলো এখন উপস্থাপন করছি। তো ওনাদের ওই এলাকাটিতে যেহেতু রাজবাড়ি পেছনের দিকে ছিল, ওই আমলে ওখানে একটি শ্মশান ছিল। যদিও বা এই জিহান ভাইরা কখনো দেখেন নাই ওই শ্মশানে কোনো মৃতদেহ দাহ করতে, তবে স্থানীয় যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন তাদের কাছে ওই শ্মশানের বর্ণনা পাওয়া যায়। ওটা এখন ফাঁকা, অনেকটা ছোটখাটো মাঠের মতো একটি আয়তাকার ফাঁকা জায়গা, তার চারপাশ গাছপালা দিয়ে ঘেরা। ওই মাঠে আবার এই জিহান ভাইরা ছোটবেলায় খেলাধুলা করতেন। মাঠের পাশে একটি ছোট পুকুর আছে, পুকুরে ছোট একটি ঘাটও আছে। যতদূর ওনারা জানতে পেরেছেন, মৃতদেহ দাহ করার পর অবশিষ্ট যা থাকে তা ওই পুকুরে বিসর্জন দেওয়া হতো। পাশে অনেক পুরনো পরিত্যক্ত একটা ওয়াশরুমও রয়েছে, ওখানে একটি তুলা গাছও আছে। এই গাছ কেন্দ্রিকও কিছু ঘটনা আছে, তাতে আমরা পরে আসব।
তো ওই জায়গায় এখন আর কেউ খেলাধুলা ওরভাবে করে না, জায়গাটা জঙ্গলের মতো হয়ে গেছে আর কি। এবার আসি প্রথম ঘটনায়। ঘটনাটি 2011 কি 12 সালের মধ্যে ঘটেছিল। ওই এলাকায় একজন মহিলা আছেন, তো ওনার আসল নাম কি বলা মুশকিল, তবে উনি মনার মা নামে পরিচিত ছিলেন আর কি। তো একদিন দুপুরবেলা, তখন গ্রীষ্মকাল, সাপ্লাইয়ের পানির তীব্র সংকট থাকায় উনি ওই মাঠের পাশের পুকুরে গিয়েছেন গোসল করতে। ওই পুকুরের যেখানে শ্মশানের অস্থি বিসর্জন দেওয়া হতো, বা ওই যেই জিনিসগুলো বেঁচে যেত, যেগুলো ফেলা হতো পানিতে, তো ওই জায়গার দিকে গিয়েছেন। তখন তো একদম গ্রীষ্মের ভর দুপুর, আশেপাশে লোকজন নেই বললেই চলে। উনি যথারীতি ঘাটে নেমে হাত পা ধোয়ার চেষ্টা করছেন, হাত পায়ে পানি দিচ্ছেন। উনি যতদূর মনে করতে পেরেছেন, মনে হলো যে পেছন থেকে ওনার চুলের মুঠি ধরে কেউ সজোরে টেনে পুকুরের পানির মধ্যে নামিয়ে নিয়ে গেল এবং ওনাকে চুবাতে লাগলো। উনি অনুভব করছেন কেউ চুলের মুঠি ধরে রেখেছে। উনি ছাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে যে ওই মনার মায়ের শক্তির কাছে ওই শক্তি আসলে কি বলবো, মনার মায়ের শক্তি কিছু না। উনি কোনোভাবেই কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না, অর্থাৎ ওই শক্তির কাছে মনার মায়ের শক্তি একদমই তুচ্ছ। উনি অনেক চেষ্টা করার পরও মনে হচ্ছে একদম ফলাফল শূন্য। ওনাকে তো এক নাগারে পানিতে চুবিয়েই যাচ্ছে। এরপর ওনার কিছু মনে নাই। ঘটনা ওই সময় যেটা হয়েছিল সেটা হলো, ভাগ্যক্রমে ওই রাস্তা দিয়ে দুপুরে একজন লোক, হয়তোবা উনি বাড়ির দিকে যাচ্ছিলেন, উনি শুনলেন পুকুরের পানির মধ্যে শব্দ হচ্ছে। উনি মনে করেছেন যে বড় কোনো মাছ হবে হয়তো, গ্রীষ্মের সময় তো পুকুরের পানি কমে যায়, তাই মনে হয় পানির মধ্যে নড়াচড়া করছে, শব্দ হচ্ছে। উনি দৌড় দিয়ে গেলেন যে ওখানে কি মাছ দেখা যায়। উনি গিয়ে দেখেন একজন মহিলা পা উপরে, মাথা পানির নিচে, মানে মাটির মধ্যে তার মাথাটা হয়তো বা ঢুকে গেছে, পা দুটো উনি নাড়াচ্ছেন আর তাতে শব্দ হচ্ছে, মানে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত পানির উপরে, বাকি অংশ পানির নিচে। পুকুরের পানি ওই জায়গা মোটামুটি ঘোলাই হয়ে গেছে বলতে হবে, যেহেতু ধস্তাধস্তি হচ্ছে, ঘোলা হয়ে গেছে। একে তো গ্রীষ্মকাল, পুকুরের পানিও কম, খালি হাঁটু থেকে বাকিটুকু দেখা যাচ্ছে। অন্য সময় হলে পুরো বডিটাই পানির নিচে চলে যেত, কিছুই দেখা যেত না, পানি কম থাকার কারণে হয়তো বা দেখা যাচ্ছে। আমরা অনেক সময় দেখি না, হাঁস পানিতে ডুব দেয়, মাথাটা ডুব দিয়ে পা দুটো উপরের দিকে দিয়ে দেয়, শামুক টামুক খায় আর কি, ওই রকমই কিছু, মানে ওই রকম যেরকম লাগে না ওই রকম লাগছে। অর্থাৎ ওই মহিলার মাথাটা মাটির মধ্যে ঢোকানো। উনি তো বুঝতে পারছেন যে এখানে কোনো একটা মানুষকে হত্যা করার আয়োজন চলছে, নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না। উনি যখন এটা দেখেছেন, উনি নিজে গিয়ে উঠানোর আসলে সাহস করেন নাই, উনি নিজেও খুব ভয় পাচ্ছিলেন। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তারপর ওনার চিৎকার শুনে কিছু লোকজন দ্রুত চলে আসে, তখন ওই মহিলাকে উদ্ধার করা হয়। মহিলা কিন্তু সেন্সলেস হয়ে গিয়েছিলেন, ওনার কিছু মনে ছিল না। ওনাকে তুলে নিয়ে আসা হয়, এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। এলাকার মসজিদ যেটা, সেটা হচ্ছে ওই যে পুলিশ লাইন মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। উনি সে ঝাড়ফুঁক করেন, এরপর ওনার জ্ঞান ফেরত আসে। উনি তেল পড়া, পানি পড়া এগুলো দিয়ে যান। তবে আল্লাহর রহমতে এরপরে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরকম হয় না যে এই ঘটনার পর ভিকটিমের উপরে আসর হয়, জিন হাজির হয়ে গেছে। যখন হুজুর ঝাড়ফুঁক করেছেন তখন জিন হাজির হওয়ার কথা, কিন্তু হাজির হয়নি। ওই ঝাড়ফুঁকের কারণে ওনার শরীরে কোনো ধরনের কোনো রিয়াকশনও দেখা দেয়নি। হুজুর বুঝতে পারলেন যে আর কোনো সমস্যা আল্লাহর রহমতে নাই। এই যে মনার মা, উনি এখনো ওই এলাকাতেই আছেন। এবার আসি মনার বাপের সাথে কি হয়েছিল। উনি মনার বাপ নামে পরিচিত, অর্থাৎ মনার বাবা, মনা ওনাদের সন্তান। ঘটনার সালটা ঠিক করে অবশ্য জিহান ভাই বলতে পারেন নাই, তবে এই যে মনার মায়ের সাথে যে ঘটনাটা ঘটেছে 2011 কি 12 সালের মধ্যবর্তী একটা সময়, এই ঘটনার হয়তো বা বছরখানেক পরে হবে বা 6 মাস পরে হবে, এরকম কিছু একটা হতে পারে। তো এই যে মনার বাবা যিনি, উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেন। উনি ফজরের নামাজের আগেই উনি মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়ে গেছেন। চিন্তা করেছেন যে এখনো তো ওয়াক্ত আছে, অর্থাৎ তাহাজ্জুদের ওয়াক্ত আছে, যাই গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে তারপর ফজরের নামাজ পড়ে বাড়িতে আসবো। তো উনি ঠিকঠাক মতোই গিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। আর মসজিদ যেটা, সেটা হলো ওই পুলিশ লাইন মসজিদ আর কি। তো মসজিদে যেতে হলে যেই মাঠে ওনার একসময় খেলতেন, অর্থাৎ ওই যে পরিত্যক্ত শ্মশানের মাঠ, ওটার পাশ দিয়ে যেতে হয়। তো উনি ওই দিক দিয়ে গিয়েছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আজান হয়েছে, উনি নামাজ পড়েছেন, নামাজ শেষে একটু সকাল সকাল হয়েছে, উনি যথারীতি
বাড়িতে ফিরেছেন। বাড়িতে যখন ফিরেছেন তখন কিন্তু ফেরার সময় ওই যে শ্মশানের পাশের যে রাস্তাটা, উনি ওই রাস্তায় না গিয়ে একটু দ্রুত বাড়িতে যাওয়ার জন্য মাঠের মধ্য দিয়ে আড়াআড়িভাবে হেঁটে গিয়েছেন। অর্থাৎ যেই মাঠটায় এই যে জিহান ভাইরা খেলতেন একটা সময়, এখন আর কেউ খেলেন না, পরিত্যক্ত হয়ে গেছে, ওই মাঠের ভিতর দিয়ে আড়াআড়িভাবে গিয়েছেন। আর যখন ফজরের সময় গিয়েছেন তখন মাঠের পাশ দিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, ওই মাঠ পাড়ি দিয়ে তো গিয়েছেন। ওই মাঠের পরে কিন্তু একটা পুকুর আছে, যে পুকুরের কথা আমরা একটু আগেই বলেছি, যে পুকুরে ওনার স্ত্রীর বেহাল দশা হয়ে গিয়েছিল। তো ওই দিক দিয়ে খানিকটা হাঁটার পর আবার মেইন রাস্তা। উনি তো চিন্তা করেছেন যে আড়াআড়িভাবে যাই, মাঠের ভেতর দিয়ে চলে যাই, ফজরের সময় তো পাশ দিয়ে এসেছি, এখন তো সকাল সকাল হয়েই গেছে, এখন আর ভয় কিসের। তো উনি যখন বাড়িতে ঠিকঠাক মতো চলেও আসছেন, এরপরই শুরু হয় সমস্যা। ঘরে ঢোকার পর ওনার আচরণে ভয়ঙ্কর পরিবর্তন। সুস্থ শান্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, উনি নামাজে গেলেন, আসার পর পুরোই উল্টো, পাগলের মতো আচরণ শুরু করেছেন। গান গাচ্ছেন, নাচানাচি করছেন, একা একা কথা বলছেন, জোরে জোরে হাসছেন, আবার কাঁদছেন, খাটের উপরে উঠে বানরের মতো লাফাচ্ছেন। এরকম একটা আচরণ তো একজন পূর্ণবয়স্ক মানুষের কাছে শোভা পায় না। ওনার আচরণে ঘরের লোকজন তো ভয় পেয়ে গেছে, তারাও ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাদের শব্দে আশেপাশের লোকজন বেরিয়ে এলো। সবাই যখন এই অবস্থা দেখলো তখন সবাই বুঝতে পারলো যে এটা স্বাভাবিক কিছু না, এটা প্যারানর্মাল কিছু। তখন সেই পুলিশ লাইন মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। ইমাম সাহেব আসেন, দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে এই মনার বাবার উপরে এসে জিন হাজির হয়। হুজুর জিজ্ঞেস করেন, কে তুমি, কেন আসছো? তখন উত্তর আসে, আমরা 7 জন ওই পুকুর পার দিয়ে নামাজ পড়ে আসছিল, ওটা আমাদের চলার পথ। সে যখন আসছিল তখন আমরাও চলে যাচ্ছিলাম, আমাদের চলাচলে ও বিঘ্ন ঘটাইছে, এই জন্য আমরা 7 জনকে ধরছি। জিনগুলো নাকি খুব ভদ্র ভাষায় কথা বলছিল, খুব শান্তভাবে। অনেক সময় আমরা শুনি না যে জিনরা যেতে চায় না, এটা দাবি করে, ওটা দাবি করে, এরকম কিছুই হয়নি। হুজুর খুব স্বাভাবিকভাবেই ওই 7 জন জিনকে বলেন যে আসলে সে তো নামাজ পড়ে আসছিল, বোঝে নাই, আর দ্রুত আসার জন্য বাড়ির পথ দিয়ে এসেছে, ইচ্ছা করে তার করেনি, তোমরা চলে যাও, ভুল আর হবে না। জিনেরা হুজুরের কথা মেনে নাই খুব স্বাভাবিকভাবেই, কোনো বিনিময় চাই নাই, কোনো ঝামেলাও করে নাই। জিনেরা চলে যায়, উনিও স্বাভাবিক হয়ে যান। যাবার আগে, অর্থাৎ হুজুর যাবার আগে এই মনার বাবাকে ঝাড়ফুঁক করে দিয়ে গিয়েছিলেন, উনি একদম স্বাভাবিক ছিলেন। ওনার অবস্থা পরবর্তীতে স্বাভাবিকই ছিল আল্লাহর রহমতে। এবার আসি আরেকটি ঘটনায়। ওই এলাকায় 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম শাকিল, ছোট জনের নাম জিহান ভাই মনে করতে পারেন নাই। ঘটনাটা 2015 কি 16 সালের দিকে হবে। এই শাকিলের ছোট ভাই একদিন অনেক রাতে নূর মসজিদের মোড় বলে একটা জায়গায়, এই নূর মসজিদের মোড় থেকে কিছু ভাজা পোড়া কিনে খেতে খেতে আসছিল। রাত প্রায় 12টার বেশি বাজে তখন। এত রাতে ভাজা পোড়া বলতে ওই যে সন্ধ্যার দিকে ভাজা পোড়া বানানোর পর লাস্টের দিকে কিছু অবশিষ্ট থাকে, অল্প টাকায় বিক্রি করে দেয়, ওরকম বেশি করে কিছু কিনে নিয়েছিল। গুঁড়া গুঁড়া কিছু ছিল, আবার আস্ত কিছু ভাজা পোড়াও ছিল। এগুলো কিনে খেতে খেতে বাসার দিকে আসছিল। আর তার হাতে একটা বাটন ফোন ছিল, আর বাটন ফোনের মাথার দিকে একটি টর্চ লাইট ছিল। আর ওই টর্চ লাইটগুলোর আলো কিন্তু খুব মৃদু হয়ে থাকে, ওই মৃদু আলোতেই সে পথ চলতে চলতে আসছিল। তো ওই যে মাঠটা, মানে ওই যে পরিত্যক্ত শ্মশান, ওই শ্মশানের পাশে যে মাঠ, যেটাতে জিহান ভাই একটা সময় খেলতেন, যে মাঠের কথা এতক্ষণ বলছিলাম আমরা, ওই পরিত্যক্ত শ্মশানের কাছে পৌঁছানোর পর সে দেখে সাদা কাপড়ে মোড়ানো একজন ব্যক্তি উল্টো দিকে ফিরে মাথা নুইয়ে বসে বসে কাঁদছে নাকি গোংরাচ্ছে বোঝা মুশকিল হচ্ছে। কেমন ধরনের কাপড়? মানুষ যখন হজ করতে যায়, হজ করার সময় এহরামের কাপড়টা মানুষ যেভাবে বাঁধে, মনে হচ্ছে ঠিক ওইভাবে এহরামের কাপড় যেভাবে শরীরে পেঁচিয়ে মানুষ, ওভাবে পেঁচিয়ে বসে আছে। এই যে শাকিলের যে ছোট ভাই, ইনি আবার খুব সহজ সরল মানুষ, তার মাথায় কিন্তু তখন কোনো ভয় চাপেনি। সে আবার দয়া দেখিয়ে জিজ্ঞেস করছে, ও কাকা, কিরা আপনি এনে বসে কাঁদতেছেন কেন? মানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলছে আর কি। তারপরে লোকটা কিন্তু ওভাবে গোঙানির মতো শব্দ করেই যাচ্ছে, কোনো উত্তর তো সে দিচ্ছে না। তো শাকিলের ছোট ভাই আবার ডাকে, ও কাকা, ওঠেন ওঠেন। এবার ওই জিনিসটা উঠে দাঁড়িয়ে ওর দিকে ফিরে তাকায়, কিন্তু চেহারাটা বুঝতে পারেনি এই শাকিলের ছোট ভাই। অল্প আলো ছিল তো, কিছু বুঝতে পারেনি। হঠাৎ করে ওই জিনিসটা সজোরে এক থাপ্পড় মারে ওই শাকিলের ছোট ভাইয়ের গালে। এক থাপ্পড়েই সে সেন্সলেস, ওরা কিছু মনে নাই।
পরে বাড়ির লোকজন যখন দেখে যে সে এখনো ঘরে আসছে না, তখন খুঁজতে বেরিয়ে দেখে ওই মাঠের এক কোণায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক করার পর তার জ্ঞান ফেরে। তারপর সে বলে কি হয়েছিল, তবে সে তো ভয়ঙ্কর কোনো কিছু দেখে নাই, কোনো মানুষই তাকে চর মেরেছিল না কি হয়েছিল এটাও তো আসলে সে নিশ্চিতভাবে বলছে না। আশেপাশে লোকজন মোটামুটি জেনে ফেলে যে এই ঘটনা ঘটেছিল। কেউ বলে ভূতে থাপ্পড় মেরেছে, কেউ বলে যে কোনো ছেলে পেলে নেশা করতে গেছিল, নেশা করে এরকম গোংরাচ্ছিল, ও গিয়েছিল, বিরক্ত হয়েছে, এই জন্য চর মেরেছে। এক একজন এক এক রকম ভাবে বলছিল। তো এই ঘটনার কয়েকদিন পর দুইজন মহিলা রাত করে বাড়ি ফেরার সময় ঠিক ওই একই জায়গায় একজনকে গোংরাতে দেখছে। এই দুইজন মহিলা কিন্তু এই যে শাকিলের ছোট ভাইয়ের ঘটনা জানতেন। দূর থেকে দেখে তারা দাঁড়িয়ে যান। ওনারা বলেন যে কিডা আপনি, কিডা, ভারী জ্বালা তো, এই রাত বিরেতের লোকজন এখানে জায়গায় জায়গায় বসে এরকম কান্নাকাটি করে, এদের জ্বালায় তো চলাচলই দায় হয়ে যাচ্ছে। বারবার এই সমস্ত কথাবার্তা আলোচনা করছেন ওনারা, জোরে জোরেই বলছেন, শোনায় শোনায়, যাতে করে ওনার ওই লোকটা শুনতে পারে, অর্থাৎ ওই অভাবটা শুনতে পারে। এদিকে দেখা যাচ্ছে যে ওই জিনিসটা উল্টো করে মুখ ঘুরিয়েই গোঙাচ্ছিল। একটা পর্যায়ে এই দুইজন খুব বিরক্ত হয়। ওনারা দুইজন ভদ্র মহিলা যাচ্ছেন এদিক দিয়ে, কান্নাকাটিও করতেছে না, এরকম গোংরাচ্ছে। এটা খুব বিরক্তিকর একটা শব্দ ছিল। তখন একজন মহিলা বলতেছেন আবার রাগ করে যে এই বেয়াদ্দব বেটাটা এই জায়গায় বসে বসে খালি মানুষটা জ্বালায়, এই বলে ওনারা চলে যান। তারপর কিন্তু ওনাদের সাথে যে ভয়ের ঘটনা ঘটেছে বিষয়টা কিন্তু এরকম না, ওনারা ওখান থেকে ওইভাবে চলে আসেন। আসার পরে বলেন যে ওই যে শাকিলের ছোট ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে ওই বেটা দেখি ওইখানে আবারও বসে আছে, এই পাগল ছাগল নাকি, নাকি মানুষের ভয় দেখে না, বিরক্ত করে। তখনও কিন্তু এই ঘটনার যে ভয়াবহতা এটা কিন্তু মানুষ বুঝতে পারে নাই। এই ঘটনার কয়েক মাস পর এলাকার একজন মুরব্বী লোক, উনি রাত করে বাড়ি ফিরছিলেন সাইকেলে করে। ঠিক ওই সময় মাঠের কাছাকাছি যাওয়ার পর উনি দূর থেকে আবছা আলোতে দেখতে পান ওই মাঠের পাশে যে তুলা গাছ, যে তুলা গাছটার কথা একদম শুরুর দিকে বলেছি, সেই গাছ বেয়ে খুব বিশাল সাদা কিছু একটা উপরে উঠে যাচ্ছে। উনি এটা দূর থেকে দেখছিলেন, কিন্তু স্পষ্ট বোঝার জন্য উনি আরো দ্রুত সাইকেল চালিয়ে মাঠের কাছে চলে আসেন। উনি এসে দেখেন মানুষের আকৃতির কিছু একটা গাছ বেয়ে উপরে উঠছে, চোখ মুখ বোঝা যাচ্ছে না। উনি কিছুটা ভয় পেয়েছেন, তাও সাহস করে দেখছেন। হঠাৎ করে ওই জিনিসটার কাছে হয়তোবা মনে হলো যে কেউ টের পেয়েছে যে সে এরকম বেয়ে বেয়ে উঠছে, অর্থাৎ কেউ দেখছে তার উঠে যাওয়া। সে তখন ওই গাছে ওঠা থামিয়ে ঘাটটা ঘুরিয়ে ওই মুরব্বী লোকের দিকে তাকায়। যখনই তাকায় তখন তো ওই মুরব্বী ভদ্রলোকের কলিজার পানি শুকিয়ে যায়। প্রথমবারের মতো কেউ একজন তার চেহারাটা খুব ভালোভাবে দেখলো। উনি দেখেন ওটার কোনো কান, নাক, মুখ কিছুই নাই, চোখের জায়গায় মনে হচ্ছে আগুন জ্বলছে। এটা দেখে উনি ভয়ে আল্লাহর নাম নিয়ে জোরে এক চিৎকার দিয়ে সাইকেলের প্যাডেল দিতে দিতে দ্রুত বাড়ির দিকে রওনা দিয়েছেন। পরবর্তীতে এই লোকের কাছ থেকে যখন এই ঘটনা শোনা যায় তখন জানা যায় যে এই শাকিলের ছোট ভাইকে আঘাত কে করেছিল, আর ওই যে দুইজন ভদ্র মহিলা কাকে দেখেছিল, আর এই লোকটা কাকে দেখেছিল। বোঝা যাচ্ছে সবগুলো একই ঘটনা। মূলত তারা যার যেই জিনিসটাকে দেখেছিল, এই জিনিসটা তো মূলত শাকিলের ছোট ভাই যখন চেহারা দেখার চেষ্টা করেছিল, চেহারা বুঝতে পারে নাই, তখন চর মেরেছে ওই অবয়বটা। আর ওই দুইজন মহিলার দিকে তো ওই অবয়বটা তাকাই নাই। এই মুরব্বী ভদ্রলোক দেখার পর মূলত এই বিষয়টা সকলের কাছে খোলাসা হয়। তখন ওই যে দুইজন মহিলা ওনারাও বলেন যে আল্লাহ বাঁচাইছে রে, ওই সময় কত কথা বললাম, তারপরও ভয়ের কোনো ঘটনা আমাদের সাথে ঘটে নাই। আর শাকিলের যিনি ছোট ভাই, শুধু তো একটা চর খেয়ে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই, আরো বড় ধরনের কোনো সমস্যা হতে পারতো। তো যাই হোক, এইটার কারণে খুব বেশি বড় ধরনের কোনো সমস্যা কেউ শুরুর দিকে ফেস করেন নাই। ওই যে মুরব্বী ভদ্রলোকটা উনি এখনো জীবিত আছেন কি মারা গেছেন বা এখন কোথায় আছেন এই বিষয়টা অবশ্য জিহান ভাই বলতে পারেন নাই যে তার বর্তমান অবস্থা কি। তো এবার আর একটা ঘটনায় আসি। সম্ভবত 2008 কি 2009 সালের দিকে এটা ঘটেছিল বলে জানিয়েছেন জিহান ভাই। তখন উনি বেশ ছোট ছিলেন, তবুও ব্যাপারটা ওনার মনে আছে। একদিন দুপুরবেলা জিহান ভাই শুনলেন যে ওদের পাশের বাড়ির একজনের স্ত্রীকে পেতনিতে ধরেছে। তো ওই যে ভদ্র মহিলা উনি শেকর বউ নামেই পরিচিত।
শেকর বউ, অর্থাৎ তার স্বামীর নাম হয়তো সিকান্দার বা এরকম কিছু হতে পারে, শেকর বউ বলে থাকে আর কি। তো ওই মহিলাটাকে তো পেতনিতে ধরেছে বলে চতুর্দিকে মানুষ বলা বলি করছে। এদিকে জিহান ভাই ছোট, উনি বায়না ধরেছেন যে উনি দেখতে যাবেন। এদিকে জিহান ভাইয়ের আম্মু তো নিষেধ করছে যে না, যাওয়া যাবে না, ছোট মানুষ কি হয় না হয়। জিহান ভাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনাদের পাশের বাসায় আর একটা ফ্যামিলি ভাড়া থাকতো। ওই ফ্যামিলির বড় মেয়ের নাম হচ্ছে ইভা। তো ওই ইভা যিনি, উনি দেখলেন যে এই জিহান ভাই কান্নাকাটি করছে। তখন ওই বড় আপু জিহান ভাইয়ের আম্মুকে বললেন যে আন্টি ওকে নিয়ে যাই, আমি যাবো, আমিও দেখতে যাবো, সমস্যা নাই, আমি ওকে নিয়ে যাচ্ছি। এদিকে জিহান ভাই তো ছোট মানুষ, উনি কি করেছেন, উত্তেজনায় ওনার মায়ের যে স্যান্ডেলটা, এই স্যান্ডেল পরে ওই ইভাপুর সাথে বের হয়ে গেছেন। ওনার পা হচ্ছে ছোট, ওনার মায়ের স্যান্ডেলটা হচ্ছে বড়, ঠিকঠাক মতো হাঁটতে পারছিলেন না। ওই ইভাপু হাত ধরে ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর বড় স্যান্ডেল হওয়ার কারণে থপ 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 শব্দ হচ্ছিল। হাঁটতে অসুবিধা হলেও অল্প সময়ের মধ্যে ওই বাড়িতে পৌঁছে যান, কারণ প্রতিবেশী তো, সময় লাগে নাই যেতে। ওখানে চলে যাওয়ার পর দেখা গেল আরো অনেক লোক ওখানে জড়ো হয়েছে। সবাই দেখার জন্য এসেছে যে এই শেকর বউকে পেতনিতে ধরেছে। মূলত ওই যে মোল্লার বাগানের কথা বললাম, ওই মোল্লার বাগানে বাঁশঝাড় রয়েছে, ওই বাঁশঝাড়ের ওইদিকে নাকি উনি গিয়েছিলেন বাড়ির কিছু ময়লা আবর্জনা ফেলতে, তখন নাকি ওনাকে ধরেছে। ওখানে ওই ভদ্র মহিলার শ্বশুর একটা লাঠি নিয়ে বসে আছেন, কচা গাছের একটা মোটা লাঠি নিয়ে চেয়ারে বসে আছেন, আর ওটাকে নিজেই জিজ্ঞাসাবাদ করছেন, এই বল কোত্থেকে আসছিস, কেন আসছিস। মানে উনি নিজে কবিরাজ না হলেও লাঠি একটা হাতে নিয়ে এমন ভাব নিচ্ছেন যে উনি নিজেই একজন বিশাল কিছু আর কি, এমন একটা অবস্থা। আর ওই সময় ওই মহিলা কেমন যেন ভারী কণ্ঠে বলছিল, আমি যাব না, আমি যাব না। এটা শুনে ওই মহিলার শ্বশুর অকথ্য ভাষায় গালিগালা শুরু করে ওই পেতনিকে উদ্দেশ্য করে। পরে দেখা গেল ওই মহিলা অনেক রেগে গেল, আর রেগে যারা দেখার জন্য চতুর্দিকে ভিড় করেছে এদের দিকে তেড়ে দিয়েছেন একটা দাবরানি। সবাই তো ভয়ে হুড়োহুড়ি করে দিল দৌড়। এই জিহান ভাইও দৌড় দিয়েছিলেন, আর ওনার পায়ে তো ওনার আম্মুর বড় স্যান্ডেল, উনি তো এটা নিয়ে দৌড়াতে পারেন নাই, উনি গেলেন পরে। ওইদিকে ইভাপও দিয়েছিলেন দৌড়। পরে দেখলেন যে এই জিহান ভাই, উনি ছোট মানুষ, পড়ে গেছে কোথায়, আবার তাকে খোঁজাখুঁজি করে মাটির থেকে টেনে তুলে আবার একটা পাশে নিয়ে গেলেন। এরপর একজন কবিরাজ আসে, ওই কবিরাজ এসে উনি রিচুয়াল করেন। তো এরপরে জিনিসটা ঠিকঠাক হয়ে যায়, খুব বেশি সমস্যা হয় নাই। এরপরের ঘটনা অবশ্য জিহান ভাইয়ের মনেও নাই, তবে এতটুকু বলতে পারেন যে রিচুয়াল করার পর আল্লাহর রহমতে ওই মহিলা ঠিক হয়ে গিয়েছিল। এবার অতি সম্প্রতি ঘটা কিছু ঘটনা দেখে আমরা যাব। এই ঘটনার একটিতে এই জিহান ভাই নিজেই প্রত্যক্ষদর্শী ছিলেন। 2025 সালের জানুয়ারি মাসের ঘটনা। ওনারা 5 জন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন যে ওই রাত্রে ছোটখাটো একটা মাংস ভাত খাওয়ার আয়োজন করবেন, অর্থাৎ বনভোজনের মতো আর কি। তো ওনারা মাঝে মাঝে এটা করতেন, হঠাৎ হঠাৎ যখন মন চাইতো তখন করতেন আর কি। তো যেই আয়োজনটা ওনারা করবেন সেটা ওনার এক বন্ধুর বাসায় করবেন। তো ওই বন্ধুর বাসা ওই যে পুলিশ লাইনের পেছনের এলাকায়। আর জিহান ভাই তো ছোটবেলা থেকে ওই এলাকাতেই বড় হয়েছেন, ওনার বন্ধু বান্ধব অধিকাংশই সব এই এলাকারই আর কি। আর ওই এলাকায় এক যুগেরও বেশি সময় কাটিয়েছেন উনি। এই এলাকা সম্পর্কে তো উনি খুব ভালোই জানেন বলতে হবে। উনি চিন্তা করলেন যে এই এলাকায় তো হবে, সমস্যা কি, নিজেদের এলাকা, রাত হলেও কোনো সমস্যা নাই। যাই হোক, এখন যে বর্তমান ওনাদের বাসাটা, এই বাসাটা কিন্তু ওই যে ওই এলাকাটা থেকে কিছুটা দূরে। উনি বাইক নিয়ে আসছিলেন, এই এলাকাতে দীর্ঘদিন ছিলেন, যার কারণে সবকিছু চেনা আর কি। চিন্তা করেছেন যে কাজ শেষে, অর্থাৎ বনভোজন শেষে বাড়িতে চলে যাব বাইক নিয়ে। আর অন্য যে বন্ধুরা ছিল তাদের বাসা কিন্তু কাছাকাছি জায়গায়, পায়ে হেঁটেই চলে যাওয়া যায়। তো যেভাবে সেই কাজ বাজার করে আনা হলো, সব গুছিয়ে রান্না করে খাওয়া শেষ করতে করতে রাত 12টার বেশি বেজে গেছে। হাসি ঠাট্টা মজা গল্প স্বল্প অনেক কিছুই হলো। যথারীতি সব শেষ করে ওই বন্ধুর বাসা থেকে বিদায় নিয়ে বের হতে হতে মোটামুটি 12:30টার বেশি বেজে গিয়েছিল। একজন বন্ধু তো তার বাড়িতেই রয়ে গেল। এখন ওনারা আছেন 4 জন, তো বাইকে ওঠাটা বেশ কষ্টকর। আর তাদের বাসা তো কাছাকাছি ছিল, ওরা আবার বাইকে উঠতে চাইলো না। তখন জিহান ভাই কি করেছেন, ওনার বাইকটা এক গিয়ারে দিয়ে আস্তে আস্তে 3 জনের হাঁটার তালে তালে বাইক চালাচ্ছেন। ওনাদের মধ্যে একজন হাতে আবার টর্চ লাইট ছিল। ওই বন্ধুর নাম হচ্ছে মারজান।
যখন হাঁটতে হাঁটতে ওই পুরনো শ্মশান মানে ওই মাঠের কাছাকাছি সবাই চলে আসেন, তখন হঠাৎ মারজান টর্চ মারে ওই মাঠের দিকে একটা শিরীষ গাছ আছে, ওই শিরীষ গাছের দিকে। এটা মারতে ওনারা চারজনেই লক্ষ্য করেন গাছের দুই ডালের মাঝামাঝি জায়গায় মনে হচ্ছে, অর্থাৎ দুইটা মোটা কাণ্ড দুই দিকে ওয়াই আকৃতি, ইংরেজি ওয়াই আকৃতির মতো হয়, দুই দিকে চলে যায়, ওই দুটো কাণ্ডের মাঝখানে সাদা বড় কিছু একটা বসে আছে, মানে মানুষের আকৃতি মনে হয় উল্টো দিকে ফিরে ঘোমটা দিয়ে বসে আছে, এরকম কিছু একটা। আমরা শুধু, অর্থাৎ ওনারা ওটা শুধু পিঠ দেখতে পাচ্ছেন, আমরা ওটাকে হয়তো আমরা পিঠই বলবো, কারণ যেহেতু মাথা দেখা যাচ্ছে না। তো ওনারা সবাই এটা দেখেছেন, চারজনই দেখেছেন। এর মধ্যে নাইম নামে ওনার এক বন্ধু বলে ওঠে, এরে এ সাদা ওইটা কি, বিড়াল নাকি? তখন জিহান ভাই বলেন, এই বেটা কি বলিস না বলিস, জীবনে এত বিড়াল দেখছিস কখনো? বিড়ালের তো লেজ থাকে, ওর লেজ কই? আর এত বড় বিড়াল তো আমি নিজেও কখনো দেখিনি। তখন জিহান ভাই বলেন যে তোরা তিনজন একসাথে থাক, দোয়া দুরুদ পর, আমি একটু দেখি তো জিনিসটা কি। তখন উনি কি করেছেন, বাইকটা টান দিয়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ গাছের অপর পাশে গেলে তো দেখা যাবে আসলে জিনিসটা কি। তো উনি মনে মনে ভাবছিলেন যে বিড়ালই হয় নাকি, আর আরেকটা জিনিস ভাবছিলেন যদি বিড়াল ছাড়া অন্য কিছু হয় তাহলে উনি সামনের দিকে গেলে এই জিনিসটা থাকবে না, উধাও হয়ে যাবে, আর বিড়াল হলে তো দেখাই যাবে। এটা উনি মনে মনে ভেবেছেন, আর এটা যে ভূত মনে করে ভয় পাচ্ছিলেন বিষয় এরকমও না, জাস্ট একটা মনের মধ্যে এসেছিল, একবার উকি দিয়েছিল, জাস্ট এতটুকুই। তো উনি বাইক টান দিয়ে একদম ওই মাঠের কোনার দিকে এসে বাইকটা থামিয়েছেন। সামনের দিকে আর যাওয়া যাচ্ছিল না ওই সময়, বাইকটা রেখে আয়াতুল কুরসি আস্তে আস্তে পড়ছেন আর হেঁটে হেঁটে ওই মাঠের ভেতর ঢুকছেন যে ওটা কি দেখার জন্য। উনি যখন গাছের কাছাকাছি এসেছেন তখন উনি দেখেন যে আরে এখান থেকে কিছুই না, একদম ফাঁকা। উনি মাঠের মধ্যে থেকে জোরে করে আওয়াজ দিয়ে বলছেন যে নাইম, কিছুই তো দেখি না রে। নাইম আবার উত্তর দেয় ওই পাশ থেকে, আরে কি কোষ, আমরা দেখতেছি ওই যে বসা গাছের উপরে। ওই পাশ থেকে তিনজনই কিন্তু আগের জায়গাতেই ওই অভাবটাকে বসে থাকতে দেখছে, কিন্তু জিহান ভাই যখন এই দিকটাতে এসে ওদিকে তাকিয়েছেন উনি কিছুই দেখেন না। যখন এই কথাটা উনি শুনেছেন যে তিনজনই দেখছেন আর উনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম ফাঁকা, তখন বুঝতে পারছেন যে সর্বনাশ, কি দেখার জন্য আসছি। ভয়ে ওনার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। উনি ওখান থেকে দিয়েছেন এক দৌড়ে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট করেই ওই তিন বন্ধুকে ওনারা বললেন যে তোরা দৌড় দে। এদিকে উনি বাইক নিয়ে এক টানে বেশ কিছুটা সামনে এসে ব্রেক করেছেন ওদের জন্য, যে ওরা আবার ঠিকঠাক মতো আসলো কিনা, ওদেরকে তো ফেলে আসা যাবে না। তবে ওরা ঠিকঠাক মতো চলে আসে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। পরে যখন এই চারজন আবার এক জায়গা হয়েছেন কিছুক্ষণ পরেই, তখন ওনারা আলোচনা করছেন যে আজকে আল্লাহ বড় বাঁচাই দিছে রে, রাতের বেলা মাংস খাই বের হয়েছি, মনে হয় এগুলোর গন্ধেই আমাদের কাছে চলে আসছে। মাংস ভাজা পোড়া এগুলোর ঘ্রাণ নাকি এই পিশাচ শ্রেণীর জিনদেরকে আকৃষ্ট করে। আর ওই জায়গা তো পুরনো শ্মশানের মাঠ রয়েছে, ঝোপ জঙ্গল রয়েছে, ওখানে তো অনেক ঘটনাই ঘটে। তো এই যে অনেক ঘটনা যে ঘটে, এইটা কিন্তু ওই সময় নাকি ওনাদের মাথায় কাজ করে নাই। যাই হোক, জিহান ভাই অন্য তিন বন্ধুকে তাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বাইক নিয়ে বাসায় চলে আসেন। প্রতিমধ্যে আর কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। এবারের যে ঘটনাটি, এই ঘটনাটি 2025 সালের 3রা এপ্রিল ঘটেছিল। তো এই যে এই ঘটনাটি পুলিশ লাইনের পুকুর কেন্দ্রিক, অর্থাৎ রাজবাড়ির পুকুর কেন্দ্রিক। রাজবাড়িটাকেই তো পুরনো পুলিশ লাইন বলা হয় আর কি বর্তমানে। আর পুলিশ লাইনটাই আসলে পুরোটাই রাজবাড়ি, এটাই বলা চলে। একটা সময় ওখানে রাজবাড়ি ছিল হয়তোবা। তো পুকুরে ওই পুলিশ সদস্যরা ছাড়াও এলাকার সাধারণ যারা মানুষ তারাও গোসল করে। তো 2025 সালের এপ্রিল মাসের 3 তারিখে ওই এলাকার দুজন বাচ্চা, এদের বয়স 5-6 বছরের মতো হবে আর কি, একদম দুপুরবেলা ওই পুকুরে গিয়েছে গোসল করতে। ঘাট নাকি তখন একদমই ফাঁকা ছিল। এমনই সময় 2-1 পুলিশ গোসল করে যে ঘাটে আর কি। তো ঘাটের পাশেই কিন্তু একটা টহল চৌকি আছে, ওখানে সবসময় একজন গার্ড থাকে। ওই সময় অবশ্য এই কোনো গার্ড ওনারা দেখেন নাই, ওই সময় একদমই ফাঁকা ছিল, কোনো লোকজন ছিল না। 2-1 পুলিশ কিন্তু ঘাটের পাশে নিয়মিত আর কি টহল দেয়। আর সময়টা ছিল ঈদের পর।
অনেক পুলিশ সদস্য ঈদ করার জন্য তাদের আত্মীয় স্বজনদের কাছে চলে গিয়েছেন। পুলিশ লাইনও বেশ ফাঁকা ফাঁকা, অধিকাংশ ঈদের ছুটিতে। তো ওই যে দুই বাচ্চা, এই দুই বাচ্চার মধ্যে একজন যথারীতি ঘাটে নেমে পানিতে পা দিয়ে বসেছে, আর একজন একটু উপরে। তো হঠাৎ করেই যে বাচ্চাটা পানিতে পা দিয়েছিল পানির মধ্যে চলে যায়। কিভাবে যে চলে গেছে এটা আসলে জানা যায়নি, কারণ প্রত্যক্ষদর্শী বলতে শুধু একজনই ছিল, আর একটা বাচ্চা। সে ভালো করে বলতে পারে না, সে শুধু এতটুকু বলতে পারে মনে হলো যে কোনো কিছু টান দিয়ে ওরা নিয়ে গেছে। আর এই বাচ্চাটা কিন্তু সাঁতার পারত। তাহলে কিভাবে হঠাৎ করে সে পানির নিচে চলে গেল? ওই ছোট বাচ্চার ভাষ্যমতে ও ধপাস করে পানিতে পড়ে যায়, কোনো নড়াচড়াও করেনি। পড়ে যাওয়ার সাথে সাথেই নাকি সে তলিয়ে যায়। পুরোপুরি তলিয়ে যাওয়ার পর ও বুঝতে পেরেছে যে একটা ঘটনা ঘটে গেছে। ও তখন আবার দৌড়ে পুকুরের অপর পারে আম গাছ তলায় এসে দেখে এলাকার কিছু ছেলে পেলে আম গাছের নিচে বসে আম খাচ্ছে। তখন ওই বাচ্চাটা দৌড়ে এসে বলে যে, ভাই আমার সাথে একজন ছিল, তো ডুব দিয়ে আর ওঠে না। ওখানে যারা বসেছিল তারা আবার এই দুই বাচ্চাকে চিনতো, আর এরা দেখেছেও এই দুজনকে পুকুরে গোসল করতে যেতে। এটা শুনে তারা তো দৌড়ে ঘাটে গেল, গিয়ে দেখে পানি একদম স্বাভাবিক, মানে এখানে যে একটা বাচ্চা মাত্র তলিয়ে গেছে এর কোনো আলামতই নেই। ওখানে 3-4 জন ছিল, সবাই নেমে খোঁজা শুরু করলো, পায় না পায় না। এরপর হঠাৎ একজন ডুব দিয়ে ওই বাচ্চাটাকে পেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। এত অল্প সময়ের মধ্যে কি যে হয়ে গেল, কি যে ঘটে গেল, ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে গেল। এমন আকস্মিকতা যে হঠাৎ করে এখানে হবে কেউ বুঝতেই পারেনি। পরে পরিবারের লোকজনকে খবর দেওয়া হলো, বাচ্চাটার মা বাবা আসলো, কান্নাকাটির রোল পড়ে গেল। এই পরিবারের নাকি এই একটাই সন্তান ছিল। তো এই যে জিহান ভাইরা ঘটনা জানতে পেরেছিলেন শুক্রবার, অর্থাৎ মানে ঘটনার পরের দিন, ঘটনাটি ঘটেছিল যেদিন তার পরের দিন জানতে পেরেছিলেন, কারণ প্রতি শুক্রবার ওনারা ক্রিকেট খেলেন ওই পুলিশ লাইনের পেছনের আরেকটি যে মাঠ আছে সেখানে। সবার কাছে এই মাঠটা তালতলার মাঠ নামে পরিচিত। ওই মাঠের পাশেই ওই পুকুর যেখানে বাচ্চাটা ডুবে মারা যায়, আর ওই পুকুরের অপর পাশেই হলো আবার সেই পুরনো শ্মশান ঘাটের মাঠ, যেটা এখন পরিত্যক্ত মাঠ, আর কেউ ওখানে খেলে না, যেটার ঘটনাগুলো আমরা একটু আগেই শুনলাম। জিহান ভাইয়ের বন্ধু বান্ধবরা এটা শুনে খুবই কষ্ট পান, কারণ এই রমজানেও মসজিদে যে ইফতার দেয়া হতো, এই ইফতার করার জন্য ওই বাচ্চাটা প্রায় আসতো। এই জিহান ভাইরা খুব মজা করতেন, খুব সুন্দর ফুটফুট একটা বাচ্চা এভাবে মারা গেল। এভাবে কয়েকটা দিন চলে যায়। 8 কি 9 এপ্রিল তারিখের এক রাতে ওই এলাকার এক বড় ভাই, তার নাম হচ্ছে আব্দুর রহমান, উনি অনেক রাতে নূর মসজিদের মোড় নামের ওই জায়গাটা থেকে বাড়িতে ফিরছিলেন। তার বাড়ি পুলিশ লাইনের পেছনে। তো তিনি যখন হেঁটে পুকুরের অপর প্রান্তে আসেন, মানে যেখান থেকে তাকালে পুকুরের ওই পাশের ঘাটলাটা দেখা যায়, ওই পজিশনে যখন এসেছেন তখন উনি লাইটের আলো একটা জিনিস খেয়াল করেন। পুলিশ লাইন তো পুকুর পারে, তাই একটা লাইট সারা রাতি জ্বলে। উনি খেয়াল করেন যে ওই যে যেই জায়গায় বাচ্চাটি ডুবে গিয়েছিল, ঠিক ওই জায়গায় সাদা কাপড়ে মোড়ানো একটা বাচ্চা সাঁতার কাটছে। ওই একটা নির্দিষ্ট জায়গাটুকুতেই একবার সামনে যায় সাঁতার কাটতে কাটতে, একবার পিছনে আসে, এছাড়া বাইরে কোথাও যায় না। উনি চেহারাটা স্পষ্ট দেখতে পাননি, কারণ তিনি পুকুরের একদম অপর সাইডে, কিন্তু সাদা কাপড় পরা আর ওটার আকার আকৃতি একটা বাচ্চার মতো, এতটুকু উনি নিশ্চিত হয়েছিলেন যে এটা কোনো বাচ্চা সাদা কাপড় পরে সাঁতার কাটছে। এটা দেখে উনি কোনো কথা বলেননি, উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসেন। পরের দিন এই ঘটনা এই জিহান ভাইয়ের এক বন্ধু আছে, বন্ধুর নাম হচ্ছে অন্তিম। এই অন্তিম ছেলেটার যিনি আম্মা, উনি কোনোভাবে জানতে পেরেছিলেন, হয়তোবা ওই ভদ্রলোক তার ওয়াইফের সাথে শেয়ার করেছেন, তার ওয়াইফের কাছ থেকে এই অন্তিমের আম্মু শুনেছেন। আর ওনারা তো ওই এলাকার পুরাতন বাসিন্দা, কোথায় কি হয় না হয় ওনাদের কাছে খবর চলে আসে। তো অন্তিমের আম্মু যখন এটা শুনেছেন, উনি এরকমটাই বলেছেন যে কোথাও যদি এরকম অপমৃত্যু হয় তাহলে নাকি 40 দিন পর্যন্ত ওই জায়গাটাতে অনেক প্যারানরমাল ঘটনা ঘটতে পারে। দুষ্টু জিনেরা অনেক কিছুই ঘটায়, মানুষকে ভয় দেখানোর জন্য আস্তে আস্তে এমনিতেই নাকি ঠিক হয়ে যায়। তো উনি এটাও বলেছিলেন যে পুকুরের ওই কোণার অংশটা নাকি ভালো না, অনেকেই নাকি ওখানে অনেক কিছু দেখে ভয় পেয়েছে, আর ওই জায়গাতেই ওই ছোট্ট বাচ্চাটা মারা গিয়েছিল। তো যাই হোক, এবার আসি এই জিহান ভাইয়ের নানুর বাড়ির ঘটনায়। ওনার নানুর বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার মহিষখালী গ্রামে। প্রথম
ঘটনাটি ওনার নানুর বাড়ির মহিষের এক রাখালকে নিয়ে। ওনার নানার অনেক মহিষ ছিল, তো এগুলো দেখভাল করার জন্য একজন রাখাল নিয়োগ দেওয়া ছিল। সে ভোরে এসে ভাত খেয়ে সব মহিষ নিয়ে চরে চলে যেত, আবার সন্ধ্যার পরে সব মহিষ গোয়ালে রেখে অর্থাৎ বাথানে রেখে ঘরে এসে রাতের ভাত খেয়ে তারপর বাড়িতে যেত। এই ছেলেটার নাম ছিল জহির। একদিন সে যথারীতি ভোরে এসে ভাত খেয়ে মহিষ নিয়ে চলে যায় চরে। তো মহিষ চরে ঘুরে বেড়ায়, খাবার খায়, আর জহির এদের প্রতি খেয়াল রাখে যেন এদিক ওদিক না যায়, দলছুট হয়ে না যায়। তো দুপুরের প্রখর রোদের মধ্যে থাকতে থাকতে জহির ছেলেটা ক্লান্ত হয়ে যায়। তখন চরের পাশে ঘন গাছপালা দিয়ে ঘেরা একটা পুকুরের মতো জায়গা ছিল, ওখানে ছায়া আছে, ঠান্ডা বাতাস পাওয়া যাবে। এই কারণে সে মহিষগুলোকে রেখে একটু জিরিয়ে নেওয়ার জন্য ওখানে এসেছে। এসে পুকুর পাড়ে মাটির সাথে হেলান দিয়ে বিছিয়ে নিতে তার চোখ লেগে আসে, ঘুমিয়েও পড়ে। হঠাৎ করে তার মনে হলো কোনো বাতাস তাকে উড়িয়ে নিয়ে ওই পুকুরের মধ্যে ফেললো এবং তাকে চুয়াতে লাগলো কাদা পানির ভেতরে। সেও শক্তিশালী ছিল, সে ধস্তাধস্তি করছে। তো এমন ধস্তাধস্তি হচ্ছে, ওই চরে অনেকেরই ধানি জমি আছে। এরকম একজন লোক জমিতে কাজ করে হাত মুখ ধোয়ার জন্য পুকুর পাড়ে এসে দেখে এই জহিরকে অদৃশ্য কিছু পানির মধ্যে চুবাচ্ছে। এটা কিন্তু দিনের বেলা ভর দুপুরে এই ঘটনা ঘটছে। এটা উনি দেখার সাথে সাথে ব্যাপারটা বুঝে ফেলেন। উনি চিৎকার দিয়ে বলেন, এই তোরা কই রে, জহিরে তো মাইরা ফেলাইলো রে, তোরা তাড়াতাড়ি আয়। মাঠে তো আরো অনেক কৃষক যারা কাজ করছিলেন তাদের জমিতে, তারা সবাই তো জহিরকে চেনে, সবাই তো একই গ্রামের। দ্রুত তারা এসে এই অবস্থা দেখে তাৎক্ষণিক পানিতে নেমে জহিরকে উপরে উঠায়। জহিরের কানে, মুখের মধ্যে, তারপর নাকের মধ্যে কাদা ঢোকানো ছিল, একদম সেন্সলেস অবস্থা ছিল। তারা কোনো রকমে ধরাধরি করে জহিরকে এই জাহিন ভাইয়ের নানু বাড়িতে নিয়ে আসেন। সবাই দেখে এই অবস্থা। এরপর তার শরীরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, মুখের ভিতর থেকে কাদা মাটি বের করা হয়, ওঝাকে ডেকে নিয়ে আসা হয়। এই ধরনের সমস্যাগুলোতে ওঝাকেই সাধারণত গ্রামবাসী ডেকে থাকেন। ওঝা ঝাড়ফুঁক করার পর আল্লাহর রহমতে জহিরের জ্ঞান ফেরে। এরপর জহির অদ্ভুত সব আচরণ শুরু করে, সবাইকে গালিগালাজ করছে। তখন ওই ওঝা জিজ্ঞেস করছে, ওরে ধরলি কেন? তখন নাকি জহির বলে ওঠে, ও পুকুর পাড়ে আমার চলার রাস্তায় শুয়েছিল, তাই ওরে ধরছি। আর এই লোকগুলা যদি না আসতো ঠিক মতো সময়ে, তাহলে তো ওরে আজকে মারিয়ে ফেলাইতাম। ওর তো গলার ভিতরে অলরেডি আমি কাদা ঢুকাই ফেলছিলাম। ওঝা তখন বলে, ঠিক আছে, এখন যা। জহিরের ভেতরে থাকা সত্তাটা বলে ওঠে, আমি যাব না। তখন ওঝা কি করেছে, কচা গাছের লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিতে থাকে। ওঝা মাটিতে বাড়ি দিচ্ছে আর জহির ব্যথায় ছটফট করছে। মনে হচ্ছে মাটিতে বাড়ি দিলে ওই আঘাত অদৃশ্যভাবে আরো বহুগুণ শক্তিশালী হয়ে জহিরের শরীরে ভর করা জিনের গায়ে লাগছে। এক পর্যায়ে জহির বলে ওঠে, আর মারিস না, আমি যাবো, কিন্তু আমার একটা জিনিস লাগবে। তখন ওঝা বলে, কি নিবি? তখন নাকি ওই জিনটা বলে, তেমন কিছু নেবো না, আমি একটা জুতা নেব। তখন কিন্তু অনেক লোক ভিড় করেছিল জহিরকে দেখতে, সবাই জুতা খুলে ঢুকেছিল ঘরের মধ্যে। তখন ওঝা বলে, ঠিক আছে, ওই দেখ অনেক জুতা আছে, ওখান থেকে তোর যেটা পছন্দ ওইটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ। তখন নাকি জহির লাফ দিয়ে উঠে দেয় এক দৌড়, দরজার সামনে নেমে দাঁত জুতা কামড়ে ধরে দৌড় দেয় বাইরের দিকে। তবে 6 থেকে 7 কদম দৌড় দেবার পর জহির ধপাস করে পড়ে সেন্সলেস হয়ে যায়। তখন ওঝা বলে যে ও চলে গেছে, এবার ওরা ধরে আনেন, আল্লাহর রহমতে এখন আর কোনো ভয় নেই। এরপর ঘরে এনে ওঝা তেল পরা, পানি পরা এগুলো দিয়ে ওনার জ্ঞান ফেরান। তারপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর এই জিনটা কেন একটা জুতা চাইলো, এটা আসলে কেউই বুঝতে পারলো না। অনেক কিছু চায়, গরু চায়, ছাগল চায়, মুরগি চায়, কিন্তু জুতা কেন চাইলো এটা আসলে বোধগম্য হলো না। আরেকটি ঘটনা জিহান ভাইয়ের নানার ফুফাতো ভাইয়ের বাড়ি তৈরি নিয়ে ঘটেছে। আর এই ঘটনাটি এই জিহান ভাই ওনার আম্মুর মুখ থেকে শুনেছেন। ওনার আম্মু এটার প্রত্যক্ষদর্শী। তো ওনার নানার যে ফুফাতো ভাই, তারা তার নানার বাড়ি যে জমিটা, এটা পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে কিছুটা। তো তার ইচ্ছা ছিল যে ওই জমিটা ঘর উঠিয়ে তারা বসবাস করবেন। জমিটা ছিল খাল পারে, একদম একটা ঝোপঝাড়পূর্ণ জায়গায়, মানে গ্রামের জমি তো, আগেকার কালে তো এরকম অনেক জমি জমাই ছিল, ঝোপঝাড় হয়ে পড়েছিল, মানুষজনও কম ছিল। আর ভাগ বাটোয়ারা হওয়ার পর তো এরকম জমি অনেকের ভাগে পড়েই যায়। তো ওই জায়গাটা যেই বন জঙ্গলের মতো হয়েছিল, এটা পরিষ্কার করা শুরু হলো, পরিষ্কারও হলো। পরিষ্কারের সময় কোনো ধরনের কোনো ঘটনা ঘটলো না। তো বাড়ির ভিটা বাঁধানো হলো, খাল থেকে মাটি এনে। এরপর বাড়ি তৈরির যেই মিস্ত্রিরা রয়েছে তাদেরকে ডাকা হলো।
আগে তো ইট বালির বাড়ি এভাবে হতো না, বাড়ি হতো কাঠ আর টিনের। তো বাড়ি তৈরির কারিগররা যথারীতি কাজ শুরু করলেন, তখন তাদের সাথে একটা সমস্যা শুরু হলো। এখান থেকে মূলত সমস্যাটা সূত্রপাত হলো। বাড়ি তৈরির সরঞ্জাম মানে হাতুড়ি, বাটাল, করাত, পেরেক, আরো বেশ কিছু জিনিস প্রতিনিয়ত হারিয়ে যেতে লাগলো, তাও আবার দিনে দুপুরে। কাজ করে এই রাখে এই নাই, তারপর দিন আবার নতুন হাতুড়ি করাত কিনে আনে তারা, কিন্তু আবার সেই সমস্যা, হারিয়ে যাচ্ছে সামনে থেকেই। এমন না যে তারা রেখে চলে যাচ্ছে পরে সে দেখছে নাই, তাদের সামনে থেকেই এগুলো গায়েব হয়ে যাচ্ছে। এটাকে তারা নর্মাল সমস্যা ভেবে এড়িয়ে গেল, কারণ নতুন ঘর তৈরি করার সময় নাকি এরকম টুকটাক সমস্যা হয়, এটা তারা বিভিন্ন সময় শুনেছে তাদের যারা ওস্তাদ ছিল তাদের মুখে। তো ধীরে ধীরে ঘর তৈরি হলো, নতুন ঘরে ওই জায়গার মালিকরা উঠলেন, তো তারা দোয়া অনুষ্ঠান করলেন, মানুষদেরকে খাওয়ালেন, বাড়িতে উঠলেন। তারপর শুরু হয় আর এক সমস্যা। রাত একটু গভীর হলেই ওই ঘরের মধ্যে নাকি কেউ ঘুমাতে পারে না, আর হঠাৎ করেই মাটির বড় বড় ঢিল এসে ওই টিনের উপর পড়তে থাকে। ছোটখাটো ঢিল না, অনেক বড় বড় ঢিল। তো টিনের উপর যদি ওরকম একটা ঢিল পড়তে হয়, বিকট শব্দ হয়, মানে বোমা ফাটার মতো একটা শব্দ হয়। এইভাবে চলতে লাগলো প্রতিদিন। হুজুর কবিরাজ কত কিছু যে আনলেন, তারা কিছুতেই কাজ হয় না। তখন তারা সন্দেহ করলেন যে এটা কোনো জিনের কাজ না, এটা তার আর এক ভাইয়ের কাজ। কারণ এই যে যেই জমিটাতে উনি উঠেছেন, ওই জমিটার উপর নাকি তার ভাইয়ের নজর ছিল। তাই উনি চিন্তা করলেন যে হয়তোবা শত্রুতা করে তার ভাই এই কাজ করছে। মনে মনে সন্দেহ করলেও কিন্তু প্রকাশ করতে পারছেন না, কারণ প্রমাণ তো নাই, প্রমাণ ছাড়া কিভাবে ধরবেন। কিন্তু যত কিছুই ভাবেন, এই মাটির ঢিল ছোড়া কিন্তু কিছুতেই বন্ধ হয় না। কোনোদিন কম, কোনোদিন বেশি, কিন্তু নিত্যদিন এটা চলছেই। এই বিষয়টার সাথে তারা অনেকটাই মানিয়ে নিয়েছিলেন। এটার পর শুরু হয় আর এক তাণ্ডব। ঘরের ভেতরে যে জিনিসপত্র রয়েছে, বিশেষ করে খাবার দাবার, এই সবগুলো ফেলে দিতে শুরু করলো। ভাত তরকারি রান্না করার পর ঘরের লোকজন যখন গোসল করতে যেত বা আশেপাশে যেত, এসে দেখে ভাত তরকারি সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে তছনছ করে ফেলে গিয়েছে কে বা কারা। আর ঘরে যে এগুলো হচ্ছে তা বাইরে থেকে শোনা যেত, দৌড়ে ঘরে গেলে দেখা যেত কিছুই নেই, কিন্তু জিনিসপত্র তছনছ করা। এই ঘটনা ঘটতে লাগলো প্রতিদিনই। তখন ওই নানার যে ফুফাতো ভাই, তিনি ভাবলেন যে এগুলো যদি তার ভাই করতো, তাহলে টিনের উপরে মাটির ঢিল মারা পর্যন্তই ঠিক ছিল। ঘরের মধ্যে ভাত তরকারি তছনছ করবে, এটা তো তার ভাই করবে না, এটা তো তার করার কথা না। আর ঘরে যদি কেউ ঢুকে থাকে তা তো দেখবেই। তাছাড়া কুকুর বিড়াল যে করবে, কিভাবে করবে? কারণ যে ভাত তরকারি রান্না করার পর এই শিকার উপর তুলে রাখা হয়, শিকা বলতে আগেকার কালে খড় বা দড়ি দিয়ে এক ধরনের জিনিস তৈরি করা হতো, ওগুলোর মধ্যে কিছু জিনিস ঝুলিয়ে রাখা হতো, যেটা এখনো আমরা শহর এলাকায় শোপিস হিসাবে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখি। গ্রামে কিন্তু এখন এটার ব্যবহার রয়েছে। তো এইভাবে রেখে দেয়া হলে কুকুর বিড়াল কিন্তু এগুলো টাচ করতে পারতো না। তাহলে কুকুর বিড়ালের তো নষ্ট করার সুযোগ নাই। আর বিড়ালও যদি নষ্ট করেও থাকে, তাহলে কি এরকম সারা ঘরে ছড়াবে নাকি? তখন তারা ভাবলো যে এটা তো ভাইয়ের কাজ না, হুজুর কবিরাজ ডাকতে হবে। ভালো, হুজুর কবিরাজ তো ওনারা খুঁজেও পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে এর ভিতরে ওনার ছেলের বিয়ে হয়েছে, নতুন বউ আসছে ঘরে, সবকিছু স্বাভাবিক। হঠাৎ একদিন নতুন বউয়ের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। হঠাৎ করে দুপুরে ঘরের মধ্যে সে বসে কাঁদতে থাকে, হাসতে থাকে, জিনিসপত্র ভাঙচুর করতে থাকে, ঘরের কোনায় কোনায় বানরের মতো কাঠ ধরে ঝুলতে থাকে, নানান রকমের অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করে। লোকজন দেখতে গেলে তাদের উপর ধাওয়া, পাল্টা ধাওয়া এরকম হতো। মানে সে ধাওয়া করেছে, লোকজন আবার তাকে ধাওয়া করেছে, সে আবার চলেছে, মানে একটা অদ্ভুত ব্যাপার স্যাপার। আবার হঠাৎ করে সুস্থ হয়ে যেত, একদম স্বাভাবিক, আগের কিছুই মনে করতে পারতেন না। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু উনি বুঝতে পারতেন না সবাই তাকে নিয়ে কেন হাসাহাসি করছে। একদিন দুপুরবেলা হঠাৎ করে উদ্ভট আচরণ শুরু করলো উনি, সন্ধ্যায় আবার ঠিক, আবার রাতে পাগলামি শুরু করলো, সকালে আবার সম্পূর্ণ সুস্থ। মাঝে মাঝে বলে উঠতো, আমার জায়গায় আমি কাউরে থাকতে দেব না, চলে যা তোরা। এলাকার লোকাল কবিরাজরা বললো জিনে আচর করেছে, কিন্তু ভালো কবিরাজ দিয়ে এর চিকিৎসা করাতে হবে, লোকাল কবিরাজরা এই চিকিৎসা করতে পারবেন না। শুরু হলো একটা নতুন আতঙ্ক। কখন যে এই জিন ভর করবে তার কোনো ঠিক ঠিকানা নাই, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় ভর করতে পারে। একদিন যখন দুপুরের দিকে জিন ভর করলো, তখন নতুন বউ যখন এরকম আচরণ শুরু করেছে, নতুন বউকে দেখতে এলাকার কিছু লোকের সাথে এই জিহান ভাইয়ের আব্বু আম্মু গিয়েছেন। তো ওই মেয়ে যার উপর জিন ভর করেছে, সে কিন্তু আবার এই জিহান ভাইয়ের আম্মুকে মোটামুটি চিনলেও ওনার আব্বুকে একদমই চেনে না।
জিয়ান ভাইয়ের আব্বু সামনে গিয়ে বললো, আরে দূর, এই জিন টিন কিছুই না, এগুলো মানসিক রোগ, ডাক্তার দিয়ে চিকিৎসা করাও, এসব জিনে আসর টাসর করা এগুলা কিছুই না। আসলে এই বিষয়গুলো উনি একটু কম বিশ্বাস করতেন, তো এই জন্য বলেছিলেন। তো এই কথা শুনে ওই জিরে ধরা ওই নতুন বউটা বলে উঠলো, আরে তোমাকে তো আমি চিনি, তুমি বাগেরহাট থাকো না, তুমি তো লাল শাক খেতে খুব পছন্দ করো, তাই না? এইভাবে জিহান ভাইয়ের আব্বু সম্পর্কে এমন অনেক কথাই বলতে লাগলো, এটা কোনোভাবেই অন্য লোক জানার কথা না, বিশেষ করে অপরিচিত লোক জানার কথা না। এটা শুনে তো জিহান ভাইয়ের আব্বুও বুঝতে পারলেন যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে। যিনি এগুলো বিশ্বাসই করতেন না, কিন্তু উনিও বুঝতে পারলেন যে এরকম তো হওয়ার কথা না। পরবর্তীতে ভালো কবিরাজ এনে ঝাড়ফুঁক এবং কিছু আমল করার মাধ্যমে আল্লাহর রহমতে ওই মেয়ের উপর থেকে জিনের আছর দূর করা গেলে ওই ঘরে নানান ধরনের ঘটনা ঘটতেই থাকে। যেমন ওই যে টিনের চালের উপরে মাটির ঢিল ছোড়া, ঘরের জিনিসপত্র নষ্ট করা, খাবার দাবার নষ্ট করা, মানে ওই বাড়িতে বসবাসের আসলে কোনো পরিবেশ আস্তে আস্তে একদমই থাকলো না। এরকম হলে কতদিনই বা থাকা যায়? পরবর্তীতে ওই ঘরটি ছেড়ে ওই জায়গা থেকে বেশ কিছুটা দূরে সরে আর একটি ঘর তৈরি করে ওটাতেই ওনারা বসবাস শুরু করেন। আর ওই ঘরটি পরিত্যক্ত অবস্থাতেই রেখে দেন, যা আজ পর্যন্ত পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে, জরাজীর্ণ হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে, লোকজন না থাকলে যা হয় আর কি। এবার আসি জিহান ভাইয়ের পাঠানো শেষ ঘটনায়। জিহান ভাইয়ের আম্মুর এক চাচা একদিন রাতে বাজার থেকে কিছু মাছ কিনে বাড়িতে ফিরছিলেন। তো বাড়ি থেকে বাজার অনেকখানি পথ। বাজার থেকে বাড়ি আসতে গেলে ওনার বাড়িতে ঢুকতে একটা কালভার্ট পড়ে, অনেক পুরোনো আমলের কালভার্ট এটা। তো উনি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হাতে মাছের ব্যাগ। প্রতিমধ্যে উনি লক্ষ্য করেন একটি কালো বিড়াল একবার রাস্তার এপাশ থেকে ওপাশ যায়, ওপাশ থেকে এপাশ আসে। অনেকক্ষণ ধরে এটা হচ্ছে। এক পর্যায়ে উনি ওই বিড়ালটাকে ধাওয়া দেন, বিড়ালটাও দৌড়ে অদৃশ্য হয়ে যায়। তো উনি যখন বাড়ির কাছাকাছি চলে এলেন এবং ওই কালভার্টের উপরে উঠেছেন, হঠাৎ করে উনি দেখলেন ওই কালভার্টের যেই রেলিং রয়েছে, দুই পাশে যে রেলিং থাকে, সেই রেলিং এর উপরে সাদা শাড়ি পরা দুইটা নারী অবয়ব, রেলিং এর দুই দিকে দুই পা দিয়ে বসা। একটি অবয়ব অন্য অবয়বটির চুল বেছে দিচ্ছে, মানে মহিলারা যেমন একজন আর একজনের চুল বেছে দেয়, মাথার উকুন বেছে দেয়, ঠিক ওই রকম। আর যার চুল বেছে দিচ্ছে আর যে বেছে দিচ্ছে, এই দুইজনেরই চুল এত বিশাল লম্বা, মনে হচ্ছে কালভার্ট থেকে সোজা খালের পানি স্পর্শ করছে। এদের হাতগুলো এত শুকনো লিকলিকে যে এরকম চিকন হাত সচরাচর দেখা যায় না, মনে হচ্ছে হাড়ের উপরে শুধু মাংসটা লাগানো। আর আঙ্গুলগুলো বেশ লম্বা লম্বা। এটা দেখে তো উনি ভয় পেয়েছেন। তবে উনি যেটা করেন সেটা হলো এই কালভার্টের এক পাশ দিয়ে দোয়া পড়তে 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 কালভার্টটা পার করে বাড়ির দিকে চলে যান। জাস্ট এ পর্যন্তই। ওই অবয়ব দুটোর সাথে তার কোনো কথাও হয় নাই, ওই অবয়ব দুটো তার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত আর আসে নাই। তো এই পর্যন্তই ছিল ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে পুনরায় ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমিনহাট থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে মাসুদ। আর মাসুদ ভাইয়ের বাড়ি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামে। তো মাসুদ ভাই তার দাদুর মুখে শোনা একটা সত্য হাড় কাঁপানো ঘটনা আমাকে শেয়ার করেছেন। তো আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছিল, যার কারণে আমি শেয়ার করতেছি। তো আমি বেশি বকবক নয়, আমি ঘটনায় চলে যাচ্ছি। তো মাসুদ ভাইয়ের দাদু, তার নাম হচ্ছে কলিমুদ্দিন সাহেব। তিনি গ্রামের বেশ প্রভাবশালী এবং সাহসী একজন মানুষ ছিলেন। ঘটনাটা প্রায় আজ থেকে 40 বছর আগের। তখন গ্রামে বিদ্যুৎ ছিল না, চারপাশ ছিল ঝোপঝাড় আর বড় বড় বাঁশ বাগানে ঘেরা। তো এক রাতে দাদুর পাশে গ্রাম থেকে একটা সালিশ বৈঠক শেষ করে ফিরতেছিলেন। রাত তখন প্রায় 12টা বাজে। রাস্তা বলতে শুধু মেঠো পথ আর দুপাশে ঘন বাঁশঝড়। তো দাদুর হাতে ছিল একটা পুরনো দিনের লণ্ঠন। তো তিনি চলতে চলতে তিনি যখন গ্রামের একদম পুরনো কবরস্থানের পাশে বাঁশঝড়টা কাছাকাছি আসেন, তখন হঠাৎ অনুভব করলেন যে চারপাশটা যেন একদম নিঝুম। সে অনেক দূর থেকেও যেন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তো হঠাৎ উপর থেকে একটা শুকনো বাঁশ মরমর করে ভেঙে পড়ে দাদুর সামনে, রাস্তার সামনে পড়লো। দাদু ভাবলেন হয়তো বাতাসে পড়েছে, হয়তো বাতাসে অনেকদিন পুরনো হয়ে গেছে, যেটা আসলে তিনি স্বাভাবিক আর কিভাবে নিলেন। তো তিনি যখন বাসটা টপকে সামনে যেতে চাইলেন,
দেখলেন বাঁশটা মাটি থেকে আস্তে আস্তে উপরে উঠছে। দাদু তার হারিকেনে আলোতে দেখলেন যে বাঁশটাতে কোনো মানুষ বা প্রাণী ধরেনি, বরং সেটা শূন্য শূন্য ভাসতেছে। আর ঠিক তার উপরে বাঁশের ঝড়ের একদম মগডালে একটা লম্বা অবয়ব বসে আছে, যার পা দুটো নিচ পর্যন্ত ঝুলে আছে। দাদু ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না। তিনি সাহসের ভয় করে চিৎকার করে বললেন, কে এখানে? মানুষ নাকি অন্য কিছু? কিন্তু উপর থেকে কোনো জবাব এলো না। শুধু শোনা গেল একটা বিকট খিলখিল হাসির শব্দ, যা পুরো বাঁশবাগানে প্রতিধ্বনিত হতে লাগলো। দাদুর হাতে সেই হারিকেনের আলোটা যেন স্থির করার চেষ্টা করলেন। তিনি দেখলেন যে টর্চে হারিকেনের আলোতে তিনি দেখলেন যে ঝাপসা হয়ে আসতেছে। সেই ঝুলন্ত পা দুটো হঠাৎ করে বড় হতে শুরু করলো এবং দাদুর কাঁধের একদম কাছে চলে এলো, এত বড় লম্বা। তো দাদু দেখলেন সেই পায়ের নখগুলো প্রায় কয়েক ইঞ্চি লম্বা এবং তার পাগুলো যেন পচা মাংস দিয়ে ভরপুর এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তো দাদু বুঝতে পারলেন এটি কোনো সাধারণ বিপদ নয়। তিনি জোরে জোরে তসবিহ পড়তে শুরু করলেন। হঠাৎ সেই লম্বা অবয়বটা ডাল থেকে নিচে লাফিয়ে নামলো। দাদু দেখলেন প্রাণীটির বা সেই অবয়বটির দেখতে মানুষের মতো হলেও তার হাত পাগুলো একদম অস্বাভাবিক, উল্টো দিকে ঘোরানো। তো সেই অবয়বটা দাদুর পথ আগলে দাঁড়িয়ে একটা অদ্ভুত ভাষায় বিড়বিড় করতে শুরু করলো। দাদু তার কাছে একটা লাঠি ছিল। তিনি আসলে চলাফেরা করার সময় সবসময় তার কাছে একটা লাঠি রাখেন। তো তিনি তার হাতে থাকা লাঠিটা শক্ত করে ধরলেন এবং এক পা করে পিছালেন। কিন্তু দেখলেন তার পিছন দিক থেকেও আরও কয়েকটা ছায়া যেন তাকে এগিয়ে এসেছে তার দিকে। পুরো বাঁশবাগানটা যেন জীবন্ত হয়ে উঠল। প্রতিটি বাঁশের পাতাগুলো একসাথে শিরশির করে শব্দ করে দাদুর নাম ধরে ডাকতেছে। দাদু তো বেশ অবাক হলেন যে কী হচ্ছে এসব, এবং তিনি দেখলেন যে বাঁশবাগানের প্রতিটি পাতা যখন দাদুর নাম ধরে ডাকতে শুরু করলো, তখন দাদুর মনে হলো তার কানের পর্দা ফেটে যাচ্ছে। তিনি লক্ষ্য করলেন সেই লম্বা উল্টো হাত পাওয়ালা সেই অবয়বটা ধীরে ধীরে তাহার থেকে এগিয়ে আসতেছে। দাদু তার হাতের লাঠিটা শক্ত করে ধরে আত্মরক্ষার জন্য তৈরি হলেন। হঠাৎ সেই প্রাণী বা সেই অবয়বটা তার লম্বা একটা হাত দিয়ে দাদুর হারিকেনটা নেয়ার চেষ্টা করলো। তো তখন দাদু হারিকেনের আলো যখন সেই অবয়বটার মুখটায় দেখলো যে সেই অবয়বটার মুখের মধ্যে কোনো চোখ নেই। চোখের জায়গায় দুটো বিশাল গর্ত, আর সেখান থেকে আগুনের ফুলকার মতো আওয়াজ ছড়াচ্ছে। তো দাদু এটা দেখে সাহস হারালেন। তিনি প্রচণ্ড সাহসী ছিলেন, কিন্তু এরকম একটা বিভৎস জিনিস দেখে তিনি খুবই আশাহত হলেন এবং তিনি সাহস হারালেন। তিনি তার লাঠি দিয়ে প্রাণীটিকে আঘাত করার চেষ্টা করলেন। লাঠিটা প্রাণীর সেই অবয়বটার ভিতরে দিয়ে বাতাসের মতো গেল। মনে হচ্ছিল যে কোনো কিছুই যেন সেই অবয়বটা বা সেই প্রাণীটাকে লাগলো না। তিনি অনুভব করলেন সেটা যেন একটা হাওয়া, একটা বাতাস। মনে হচ্ছে শূন্যতে তার লাঠিটা সেই প্রাণীটার ভিতর দিয়ে চলে গেল। তো ঠিক সেই সময় দাদু লক্ষ্য করলেন তার চারপাশে বাসগুলো একাই নুয়ে পড়ে রাস্তা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। তো তিনি বুঝতে পারলেন তাকে চারদিক থেকে সেই অবয়বটা হয়তো আটকে ফেলার চেষ্টা করছে। তো হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে একটা অমানসিক আর্তনাদ শোনা গেল। দাদু দেখলেন বাস ঝড়ের ভিতর থেকে একটা সাদা কাপড়ে ঢাকা একটা অবয়ব ভেসে আসতেছে। সেটি কাছে আসতেই দাদু চিনতে পারলেন এটি ঠিক 7 দিন আগে মারা যাওয়া গ্রামের সেই বৃদ্ধ মহিলার হুবহু দেখতে একই রকম, যাকে দাদু নিজ হাতে কবরে নামিয়েছিলেন। সেই নারী মূর্তিরে দাদুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, গলিমুদ্দিন, তুমি আমার কবরে মাটি দিয়েছিলে, আজ আমি তোমার কবরে মাটি দিব। তো সেই সময় বেজদা অশরীরের রূপটি যখন দাদুর দিকে এগিয়ে এলো, তখন দাদুর চারপাশে তাপমাত্রা হিমাঙ্কে নিচে যেন নেমে গেল, এত পরিমাণ ঠান্ডা। দাদু দেখলেন সেই লম্বা দানবীয় প্রাণীটা বা সেই অবয়বটা এবার বৃদ্ধার সামনে মাথা নত করে দাঁড়িয়ে পড়ল, যেন সে এই অশুভ শক্তির হুকুমের অপেক্ষা করছে। বৃদ্ধা অবয়বটি বা সে মহিলাটি তার কঙ্কালসার হাত দিয়ে দাদুর হারিকেনটাতে ফু দিল এবং চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। শুধু সেই বৃদ্ধার চোখ থেকে বের হলো নীলসে আলো। দাদু দেখতে পেলেন যে বাঁশঝড়ের প্রতিটা ডাল এখন মানুষের হাতের মতো নড়তেছে। দাদু এরপর কোনো কিছুই তার মনে নেই, তিনি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যান।
সকালবেলা যখন পথচারীরা কলিমুদ্দিন দাদুকে রাস্তা ধারে পড়ে থাকতে দেখেন অজ্ঞান অবস্থায়, তো এলাকার মানুষ যেহেতু তাকে চেনেন এবং তাকে হলো তার বাসা নিয়ে যাওয়া হয়। তো দাদুকে বাসায় নিয়ে আসার পর দেখা যায় যে তিনি বেশ অসুস্থ ছিলেন। তো যখন তার জ্ঞান ফিরে দেখা যায় যে তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। তো তো দাদুরও ছেলেপেলে যারা ছেলে আছে, তো তার পরবর্তীতে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর দাদু কিছুটা সুস্থ হন। তো সুস্থ হওয়ার পর তারা জানায় যে তিনি একদম সুস্থ আছেন, হয়তো বা মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন হয়তো ভয় পাওয়ার কারণে। তো পরবর্তীতে তাকে হসপিটাল থেকে রিলিজ করা হয়। তিনি বাসায় আসেন 3 দিন পর। 3 দিনে তিনি হসপিটাল ছিলেন 3 দিন ধরে। তো বাসায় আসার পর তিনি প্রথম দিন ভালোই ছিলেন, কিন্তু সমস্যা দেখা দেয় দ্বিতীয় দিন থেকে। রাতের বেলা বাড়ির লোকজন অনুভব করেন যে দাদু হলো আগের মতো আর নেই। তার কেন জানি মনে হচ্ছে যে তার আচার আচরণ সব কিছু যেন অদ্ভুত। তো তিনি দেখেন মানে তার আচার আচরণ পুরোপুরি অদ্ভুত। তো বাড়ির লোকজন বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা হচ্ছে বা হয়েছে। তো পরবর্তীতে তারা আরও বেশি সমস্যার শিকার হন, বিশেষ করে রাতের বেলা। তো দেখা যায় যে দাদু হলো কি জানি অর্ধেক ভাষায়, বিশেষ করে দাদি এটা বলেছেন যে কি জানি ভাষায় তিনি হলো কার সাথে জানি কথা বলেন। তো এটা যখন প্রায় 1 সপ্তাহ খানেক এরকম চলে, তো দাদি আর এটা আসলে স্বাভাবিক হিসেবে নেন না। তো তার ছেলেদেরকে বলেন যে তাকে আসলে কোনো হুজুর বা কবিরাজকে দেখানো উচিত। তো পরবর্তীতে যখন দাদুকে একজন হুজুর বা কবিরাজকে দেখানো হয়, তখন তখন সেই হুজুর বলেন যে তাকে আসলে ওই পাথরে একটা আসলে একটা খারাপ জিন থাকে, মহিলা জিন আছে। সেই মহিলা জিনটা আসলে তাকে আক্রমণ করেছে। তো চিন্তা করবেন না, আমি এটার ব্যবস্থা নিচ্ছি। তো পরবর্তীতে ওই হুজুর যা সংগ্রহ করতে বলেন সে সমস্ত কিছু সংগ্রহ করেন। তার পরিবার কলিমুদ্দিন দাদুর পরিবার সব কিছু সংগ্রহ করেন এবং পরবর্তীতে সংগ্রহ করার পর সেই হুজুরকে আসন পাতেন এবং আসন পাতার পর যখন দাদুকে নিয়ে আসন পাতা হয়, পরে সেই জিনটাকে হাজির করা হয় এবং জিনটা কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না এবং সেই জিনটার দাবি করতেছে যে সে নাকি এই পথে যাওয়ার সময় তার বাচ্চার উপর নাকি পা দিয়েছিল, যার কারণে বাচ্চা প্রচণ্ড পরিমাণে আহত হয়েছে। এবং যখন সেই হুজুর জানতে চায় যে আরে কীভাবে তোমার বাচ্চাকে কীভাবে পা দেবে, বলে যে আমার বাচ্চা এখানে খেলা করতেছিল, এ হলো আমার বাচ্চার ওপর হলো আমার বাচ্চা ছায়ার ওপর আর কি পাড়া দিয়েছে এবং আমার বাচ্চা এই কারণে অসুস্থ, আমি একে ছাড়বো না, সেই মহিলা জিনটা বলে। তো পরবর্তীতে হুজুর বলে যে দেখো এ তো জানে না, জেনে শুনে তো এই কাজটা করে নাই। তো যেহেতু যে এই কাজটা করে নাই জেনে শুনে, তো এনার তো কোনো দোষ নেই, তুমি চলে যাও। আর যদি না চলে যাও তাহলে কিন্তু তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব। তো প্রথমত সেই নারী জিনটা কোনোভাবেই মানতে চায় না। তো যখন মানতে চায় না, পরে সেই তান্ত্রিক বা হুজুর বিভিন্নভাবে সেটাকে শাস্তি দেন। আগুনের দেখা যায় যে কী জানি পরে তিনি সেই আগুনের মধ্যে যখন তিনি কিছু নিক্ষেপ করেন, যখন দাউ দাউ করে জ্বলে এটা সামনে থাকা আগুন থেকে, তখন সেই জিনটা নাকি প্রচণ্ড পরিমাণে সেই চিৎকার চেঁচামেচি শুরু করেন তখন আসলে সেই জিনটা চলে যেতে বাধ্য হয়। তো এরপর থেকে দাদুর জীবনে আসলে আর কোনো সমস্যা হয়নি। তো এটা ছিল দাদুর ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু সত্য, তো যিনি আমাকে শেয়ার করেছেন, আমি আসলে চেষ্টা করেছি তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন মাসুদ ভাই, আর মাসুদ ভাইয়ের নিজের দাদুর সাথে এটা একটা ঘটনা ঘটেছিল। তো এই ঘটনার জায়গা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামে। তো ওখানে যারা আছেন বা যারা শুনতেছেন তারা হয়তোবা এই ঘটনার সম্পর্কে অবগত আছেন। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের
ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন, তাহলে নেক্সট এপিসোডে ঘটনা আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।